ওই ডিম আর মুরগির মতন একটা ব্যাপার যে আমি জব না পাইলে আমার এক্সপেরিয়েন্স হবে না, আমার এক্সপেরিয়েন্স না হলে আমার জব হবে না। তাহলে ক্র্যাকটা কি? আমরা একটু ভীতু। ক্যারিয়ারের দিক দিয়ে খুব জি, ভীতু। যে আমার মনে হয় এটা রিস্কি একটা ভেঞ্চার। Why should I go for it? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তো তুমি পাও চাকরিতে গিয়ে। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা ওই কেস স্টাডির মধ্যে হয়ে গেছে। বাহ! সো এইজন্য কি হয়েছিল একসময় ব্যাংকগুলো প্রাইম ব্যাংক, ইউসিবি এরা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে রিক্রুটমেন্ট করত। ওদের কোনো পরীক্ষা দেওয়া লাগতো না, কিছুই লাগতো না। মানে আমি যদি কখনো কাউকে রিক্রুট করি অ্যাজ এ ফ্রেশার, হুম, আমি সবসময় চাইবো এই কোথাও যাতে চাকরি না করে। চাকরি না করে জি, এটাই আমি চাইবো। জি। তোমার সিজিপিএ 3 হইতে পারে, 3.8 ও হতে পারে। চাকরি জগতে যাওয়ার পর কিন্তু দে ডু দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ? জুনিয়র যারা আছে, যারা ক্যারিয়ার স্টার্ট করবে ভাবছে, তাদের বেশ কয়েকটা ডিসিশনের মধ্যে এই ডিসিশন তুমি কোন সেক্টরে যেতে চাও, জি, তুমি যে সেক্টরে যেতে চাও সেখানে এন্ট্রি লেভেল কিভাবে স্টার্ট হয়, জি। তুমি এখন এন্ট্রি লেভেলে যাবা নাকি তুমি আরো কিছু পাথওয়ে আছে যেগুলো ফলো করবা। তোমার কথা শুনে মনে হলো আমার আসলে ব্যাংকার হওয়া উচিত না, রিলেশনশিপ ম্যানেজার হওয়া উচিত না, তোমার হওয়া উচিত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আসলে এই যে শোটা করব আপনার সাথে অনেকদিনই প্ল্যান। হয়তোবা ফার্স্ট গেস্ট আপনি হইতেন। কিন্তু আমরা আসলে প্রিপারেশন নেওয়ার জন্য ২ টা একটা শো আগে করছি। আর যারা আমাদের দর্শক আছে তাদের জন্য আমি বলতে চাই যে ভাইকে কিভাবে পরিচয় করাবো? ভাইকে তো আমরা প্রিন্স ইমরান ভাই নামে চিনি। ভাইয়ের ফুল নাম তো হচ্ছে ইমরান ইমরান হোসেন হোসেন। প্রিন্স, হ্যাঁ। বাট আমি বলব যে আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্টে সত্যিকার অর্থে প্রতিটা ডিপার্টমেন্টে হয়তোবা কেউ অনেকে এরকম থাকে, যাকে আসলেই ডিপার্টমেন্টের প্রিন্স বলা যায়, যাকে সবাই চিনে এবং যারা খেলাধুলায় খুব ভালো, কালচারাল ইভেন্টে ভালো, ছোট ভাই, বড় ভাই সবার সাথে খুব ভালো রিলেশন। তো ভাই ওরকম একজন মানুষ। সো ভাই খুবই মানে থ্যাঙ্কফুল আমরা যে আপনি আসছেন আমাদের খুব ছোট্ট ক্যাপাসিটির ভিতরে আপনি সময় দিছেন। না, মানে তোমার কথা শুনে মনে হলো আমার আসলে ব্যাংকার হওয়া উচিত না, রিলেশনশিপ ম্যানেজার হওয়া উচিত না, তোমার হওয়া উচিত। তুমি কি এসব এ ইউজ করছো? যেসব ওয়ার্ড আমার জন্য ইউজ করছে, আই এম সো মাচ সারপ্রাইজড। আই এম নট লাইক দিস। আচ্ছা, না ভাই এটা হয়তোবা মানে আমরা আমাদের ছোট ভাইদের তরফ থেকে আমাদের আপনার প্রতি মানে ভালোবাসার জায়গাটা ঐরকম। থ্যাংক ইউ। আর সত্যিকার অর্থে বলব যারা হয়তোবা আমাদের সম্পর্কে জানেন না, আমরা তো একটা ছোট কমিউনিটি চালাই ডিউ ফাইন্যান্স এর হুম, স্টুডেন্টদের জন্য মোস্টলি। তো ভাইয়া সবসময় আমাদের সাথে গার্ডিয়ানের মতন ছিলেন। আমরা যদি ছোট কমিউনিটি চালাই আমাদের অ্যাডমিন থাকে এবং অনেক বড়, বড় প্রবলেম থাকে। আমাদের মধ্যে অনেক সিভিল ওয়ার টাইপের সিচুয়েশন তৈরি হয়। তা ওই সময় সবসময় ভাইয়ার কাছে আমরা গেছি এবং ভাইয়া নাও নট আমাদেরকে এট। গাইড করছেন। আ এবং এই যে আইআইবি পডকাস্টটা, এটাও আমি বলব যে ভাইয়া আমরা যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাইলাম আমাদের আইবিসি কমিউনিটির থেকে আরেকটু বৃহত্তর পরিসরে, হুম, তখন তো somehow whatever reason আমরা ওটা ওভাবে করতে পারি নাই। কিন্তু ওই সময় যে আমি বিভিন্ন আপনারও অনেক ব্যাচমেটের সাথে আমি কথাবার্তা বলছি। তাদের নাম হয়তোবা এখনই মেনশন করব না। তারা হয়তো আমাদের গেস্ট হবেন তখন ওগুলা রিভিল করব। এগুলো ঘুরতে, ঘুরতে অনেকে আমাকে বলছে যে, "তুমি তো এরকম শো করোই। Zoom এর মাধ্যমে করো, Google Meet এর হুম। মাধ্যমে করো, সিনিয়র ভাইদেরকে নিয়ে আসো। তুমি আরেকটু প্রফেশনালি করো।" তাহলে হয়তোবা দেখা যাবে যে তোমার এনগেজমেন্টটাও বাড়বে এবং হয়তোবা বিভিন্নভাবে এটাকে আর এস্টাবলিশ করার সুযোগ হবে। তো ওই জায়গা থেকে ভাইয়া আমরা আসলে এই উদ্যোগটা শুরু করছি। না আসলে মানে কোনো কিছু আমরা তো অনেক কিছু ধরো করি মানে নরমালি যে এটা এমনি করছি। কিন্তু ওই জিনিসটাকে যদি প্রফেশনালি একটু চেঞ্জ করে করা যায়। তোমার নরমাল কাজটা হলো আর প্রফেশনালি একটা কিছু চেষ্টা করে মানে ইট ইস গোইং টু ওয়ার্ক অর নট। ইয়েস, সো ইউ উইল গেট ফাইন্ড ইট আউট ইয়েস। ভেরি ইজিলি। সো আমার মনে হয় সবকিছু প্রফেশনালি একটু ট্রাই করা ট্রাই উচিত। করা উচিত। এক্সাক্টলি ভাইয়া। তো থ্যাংক ইউ। সো ভাইয়া এই যে মানে আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো আমাদের তো এই আইএবি পডকাস্টের মূল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে যে বাংলাদেশের নাম্বার 1 ক্রাইসিস এর মধ্যে আমরা ফাইন্ড আউট করছি যে আনএমপ্লয়মেন্ট, বিশেষ করে শিক্ষিত বা গ্র্যাজুয়েটদের আনএমপ্লয়মেন্ট। যেমন আমরা কোটা মুভমেন্ট দেখি বা এখনো প্রতিদিন শাহবাগে বিভিন্ন আ কলেজ, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা আমরা আন্দোলন করতেছি আমাদের চাকরির বিভিন্ন ইস্যুতে। সো গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট এর যে ব্যাপারটা, এখন এইটা তো শুধুমাত্র সরকার চাইলেও সম্ভব না। কোটির কাছাকাছি বেকার এখানে শিক্ষিত গ্র্যাজুয়েট হুম, বেকার আছে। আবার আপনার প্রাইভেট সেক্টর শুধু একা চাইলেও পারবে না। আবার স্টুডেন্টদের তরফ থেকেও অনেক কিছু করণীয় আছে। হুম, হুম, বা আমাদের যাদের আপনাদের যাদের ইন্ডাস্ট্রিতে আমি মনে করি যে ১০ বছরের প্লাস অভিজ্ঞতা আছে হুম, বা আমাদেরও হয়তোবা অনেকের ৫, ৬, ৭, ৮ বছর অভিজ্ঞতা আছে। হুম, আমাদেরও তো কিছু দায়িত্ব আছে যে ছোট হুম, ভাইদেরকে গাইড করার হুম, যে কোন প্রফেশন এ কি, কি করা যায়। যেমন আপনি অনেকদিন ব্যাংকিং এ আছেন। হুম, আপনার ফ্রেন্ডরা সবাই আমি মোস্টলি আমার মনে হয় ব্যাংকিং এই আছেন আপনাদের এক্সাক্টলি। ব্যাচমেট হুম, বা ইয়ে। ব্যাংকিং আছে, আমাদের আইটি আছে, আর আরএমজি আছে। অনেকগুলা বড়, বড় হুম, এমপ্লয় সেক্টর আছে। তো এই সেক্টর গুলার যে আপনার আমাদের বিভিন্ন রকমের নলেজ, এই ইনসাইডার আপনারা যারা আছেন সেটা যাতে আমাদের আ পরবর্তী জেনারেশনকে আমরা ছড়ায় দিতে পারি। এটার জন্যই মূলত আইএবি পডকাস্টটা তৈরি করা। তো এখন ভাইয়া আপনার যদি ক্যারিয়ার জার্নিটা সম্পর্কে একটু বলতেন, যে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি মানে ভর্তি হওয়া থেকে শুরু হুম, করে হুম। বা ফাইন্যান্স এ পড়া থেকে শুরু করে
যে ফাইন্যান্স তো আমার মনে হয় আমাদের সময়েও বা আপনাদের সময়েও ফাইন্যান্স অ্যাজ এ ডিগ্রি আমার মনে হয় আমরা মোরলি হুম, হুম। অ্যাকাউন্টিং অ্যান্ড মানে মার্কেটিং এন্ড ফাইন্যান্স বাংলাদেশের জন্য আসলে সত্যিকার অর্থে আ খুব জনপ্রিয় তখন কতটুকু ছিল বা আপনার ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়া এবং পড়ার পরে অনেকের যেরকম পড়ার পরের অনুভূতি এবং পাস করার পরের অনুভূতি এবং এখন এত বছর ক্যারিয়ার যাওয়ার পরের অনুভূতি সবকিছু নিয়ে যদি ওই জার্নিটা একটু বলতেন। আচ্ছা, আমি ২ টা পার্ট বলি। ১ম এ তোমার একটা পার্ট ছিল যে আনএমপ্লয়মেন্ট বা এই ব্যাপারে আমাদের কিছু করার কি আছে? জি, জি, আমার মনে হয় কি দিস ইজ ওয়ান অফ দ্য রিজন ইজ মাইন্ডসেট। জি। আমাদের মানে আমরা যা পড়াশোনা করছি মানে গ্র্যাজুয়েট যখন ভর্তি হই, আমাদের মাইন্ডসেট কি আমি এখান থেকে বেরিয়ে চাকরি করব। চাকরি করি। ইয়েস। কিন্তু এই মাইন্ডসেট যে আমি যে আরেকটা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারি, এই মাইন্ডসেটটা আমাদের মধ্যে নাই। খুবই কম। এটার কারণটা কি? এটারও একটা কারণ আছে। আমরা একটু ভীতু। ক্যারিয়ারের দিক দিয়ে খুব জি, ভীতু। যে আমার মনে হয় এটা রিস্কি একটা ভেঞ্চার। হোয়াই শুড আই গো ফর ইট? এখন দেখো অনেক স্টার্টআপ আসছে। আর স্টার্টআপ এসে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তুমি নামও শুনো নাই বন্ধ হয়ে গেছে। সো হুম, ও যখন একটা জিনিস ট্রাই করতেই থাকছে, একটা না একটা সময় গিয়ে কোনো একটা জিনিস ক্লিক করতেই পারে। সো আমি যখন এই জিনিসটাই ধরো গ্র্যাজুয়েশন থেকেই শুরু করি। আমার এই রিস্ক টেকিং টা। তাহলে দেখবা যখন তুমি গ্র্যাজুয়েশন থেকে বেরিয়ে যাচ্ছ, তুমি একটা ওয়ে আউট পেয়ে গেলে যে হ্যাঁ, আমার দিয়ে ব্যবসা হবে না আমি চাকরিতে যাবো। যাবো এক্সাক্টলি। আর তুমি এখন আমরা চিন্তা করি কি যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর পরে আমি কি ব্যবসা করব নাকি আমি চাকরিতে চাকরি যাব? করবো এগুলো। সো এক্সাক্টলি। এই জিনিসটা যদি আমি আগে থেকে ট্রাই করি আমার মনে হয় এই আনএমপ্লয়মেন্ট অনেক ইস্যু অনেক অনেক আগেই শেষ হয়ে যাবে এবং যাবে। আমরা সবসময় বড় ব্যবসার কথা ভাবি। ভাবি জি, আমরা ভাবি যে ট্র্যাডিশনাল ব্যবসার কথা ভাবি। নন ট্র্যাডিশনাল অনেক কিছু আছে যেগুলো নিয়ে কাজ করা আছে। আমাদের ওরিয়েন্টেশন হলো মোস্টলি অন ঢাকা বেসিস, চিটাগং বেসিস। আমরা গ্রামাঞ্চলে গিয়েও তো ব্যবসা করতে পারি। জি, শুধু ব্যবসা করতে পারি না। গ্রামাঞ্চলে যে ব্যবসাটা থেকে আমি যে আর্ন করতে পারবো মানে রেট অফ রিটার্ন জি, ইস ফার হায়ার দেন দ্যা জি, রেট অফ রিটার্ন অফ আরবান এরিয়া। জি। সো আমরা কিন্তু ওই জিনিসগুলো এক্সপ্লোর ট্রাই করি। করার চেষ্টা করতেছি। যে একজন কাঁকড়ার ব্যবসা করছে, জি, সে ১০ টা কাঁকড়া নিয়ে শুরু করেছে। আমরা ১০ টা নিয়ে জি, কাঁকড়া নিয়ে শুরু করতে চাই না। আমরা চাই আমরা ১,০০,০০০ কাঁকড়া নিয়ে শুরু করব। সো আমি স্টুডেন্ট যখন আমি ১০ টা ২০ টা করে শুরু করি, then we'll move to a bigger venture. সো আমাদের মনে হয় ওই মাইন্ডসেটটা আসলে চেঞ্জ হওয়া দরকার। আর যদি আমি জার্নির কথা বলি, ঢাকা ইউনিভার্সিটি যখন ভর্তি হই, ডিপার্টমেন্ট তো তখন অনেক। মানে আমরা তখন র‍্যাংকিং করতাম কোনটা। জি, তো আমাদের মধ্যে যে ২০৮ জনের মধ্যে আমাদের সিট ছিল ফাইন্যান্সের ২০০ জনের। জি। সো ১ম ২১১ জনের মধ্যে ফাইনান্স শেষ। ওয়াও! সো ব্যাপারটা ছিল ক্রেজটা ছিল এইরকম। এরকম। আচ্ছা, কেন আচ্ছা। কি তারপরে সব অ্যাকাউন্টিং বা মার্কেটিং এ গেছে। তো এই ক্রেজটার মধ্যে ফাইন্যান্স এ পড়াশোনা করা দেখি ২০০৩-৪ মানে কত ২০০৩-৪ ৩-৪ সেশনে। ছিল। জি, সো ওই সেশনে যখন আমরা ভর্তি হলাম, আমার মনে হচ্ছে যে বিজনেস ফ্যাকাল্টির সবচেয়ে টপ মাইন্ড যারা, হুম, তাদের সাথে আমি ওখানে একসাথে জি, মানে পড়াশোনা করছি। এটা একটা ব্যাপার। টিচারদের যে কোয়ালিটি মানে টিচারদের এক্সপেরিয়েন্স ইস জি। ফার ওয়ে অ্যাহেড দ্যান হোয়াট উই হ্যাভ টুডে আমার মনে হয় পার্সোনাল ওপিনিয়ন এটা আমরা আমার। তো মুজিবুল কবির স্যারদেরকে পেয়েছিলাম। মজিবুর কবির স্যারকে পেয়েছি জি, মানে আর সবচেয়ে বড় ব্যাপার না এখনকার যে বয়স্ক টিচাররা আছে তাদের ওই ফর্ম থাকে না? দ্যা বেস্ট ফর্ম। জি, জি। আমার মনে হয় দ্যাট ওয়াজ দ্যা পিক ক্যারিয়ারের ছিল জি, হ্যাঁ, আরকি সময়টাই। কেন কি ওই সময় ধরো কি হয়েছে? ওই সময় আ টিচাররা তো এখন অনেকগুলো ভেঞ্চারে ইনভলভড। প্রাইভেট ইউনিভার্সিটি অনেকগুলো আগে তো প্রাইভেট ইউনিভার্সিটি কম ছিল। প্রাইভেট ইউনিভার্সিটি মানে এলডিআর এত বেশি ছিল না হ্যাঁ, আপনাদের সময়। জি, তো এখন ওই ভেঞ্চার গুলো আরো বেশি হয়েছে তখন কম ছিল। সো ওনাদের কনসেনট্রেশন মূল ছিল আমাদের উপর। জি, সো দ্যাটস ওয়াই আমরা ওই প্রায়োরিটিটা জি, পেয়েছি। জি, এডুকেশনের কোয়ালিটিটা আরো বেশি ভালো ছিল আমার জি। মনে হয়। সো এটা এই দিক দিয়ে আমরা অনেক লাকি। সো ফাইন্যান্সে পড়ার সময় এই একটা সেমিস্টার খুব ভালো করা মানেই না যে ইউ আর গোইং টু আম হ্যাভ এ গুড রেজাল্ট ইন দ্যা নেক্সট নেক্সট সেমেস্টার। সেমেস্টার হ্যাঁ। আমার মনে আছে একটা ফার্স্ট সেমেস্টারে যখন আমি পরীক্ষা দিই, মাই সিজিপিএ ওয়াস অ্যারাউন্ড 3.7 or 3.8 জি। নেক্সট সেমেস্টারে আমি পাইছিলাম 2.92 আহা! সো একটা সাবজেক্ট হ্যাঁ, মানে ইজ লাইক দ্যাট হ্যাঁ, হ্যাঁ। পুরা সেমেস্টারটাই আমার শেষ। সো মানে থ্যাংক গড যে আমাদের তখন এই সিস্টেমটা ছিল যে আমরা আবার পরীক্ষা দিলে ও হ্যাঁ, রিটেক বা ইমপ্রুভমেন্ট ছিল ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট এর ছিল। একটা ব্যাপার। হ্যাঁ। সো দ্যাট হেল্পড লট আ লট মানে স্টুডেন্ট লাইক মি। আচ্ছা। হুম। সো স্টিল আমার মনে হয় যে ওই আ মানে একটা মানে আছে না? মানে আ কত পিকে যাচ্ছে আবার কত নিচে নামছে এটা কিন্তু কোনো লিমিট নাই আচ্ছা, ফাইন্যান্সে। আচ্ছা। জি, কে কখন ফার্স্ট হবে? যে ফার্স্ট হচ্ছে সবসময় ফার্স্ট হবে। এটার কোনো গ্যারান্টি জেনারেটি নেই। ফাইন্যান্সে নাই। কিন্তু ওই তোমার সিজিপিএ যেটা হোক, তুমি যদি ক্লাসেই বসে থাকো ফাইন্যান্সে, হ্যাঁ? তোমার কাছে কোনো না কোনো একটা জিনিস সবসময় ইনটেক হতেই থাকবে। সো এক্সাক্টলি ইউ আর লার্নিং সামথিং অল দ্যা টাইম। অল দ্যা টাইম। So it's not about learning through studies. There is a lot of things you are associated with. টিচাররা তোমাকে দিয়ে যেরকম ভাবে খাটাইছে, তোমার অনেক কষ্ট হয়েছে।
এই খাটনিটার আসলে জি, এন্ড রেজাল্ট গিয়ে তুমি অন্য একটা জায়গায় পাবা। এক্সাক্টলি। সো আমি যখন বিবিএ শেষ করি, বিবিএ শেষ করার পর যখন এমবিএ তে ঢুকলাম, হুম। এমবিএ ইস লাইক মানে বিবিএ এর বাবা বলা যায় আরকি। হ্যাঁ, অনেক টাফ ইটস মানে লাইক অনেক ফাদার অফ হ্যাঁ, বিবিএ, হ্যাঁ? অনেক টাফ অনেক টাফ। ভিতর থেকে। যখন আমি এই স্যারের এইটা পেলাম, কোর্সের জি, কেস স্টাডি যেগুলো আছে, জি, হ্যাঁ? জি, জি। এই কেস স্টাডি একেকটা প্রতিদিন রেডি হয়ে আসা, হ্যাঁ? সবাই রেডি হয়ে আসছি একই কেস স্টাডি। উই ডোন্ট নো হু ইস গোইং টু প্রেজেন্ট নেক্সট, হ্যাঁ? জি, এই একটা সারপ্রাইজ। আমার মনে হয় যতগুলো আমি সাবজেক্ট পড়েছি, জি। ওইগুলোকে কম্পাইল করলে আমি এই কেস স্টাডি থেকে বাকি রেজাল্ট আউট করছি সবসময়। আচ্ছা, আচ্ছা। সো ওইগুলো থেকে আমি অনেক কিছু মানে দেখলাম, শিখলাম এবং আমার মনে হয়েছে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তো তুমি পাও চাকরিতে গিয়ে। আমার হুম, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা ওই কেস স্টাডির মধ্যে হয়ে গেছিল ওয়াও! সেই সময়। সো দ্যাট হেল্পড আ লট মানে রিয়াল লাইফ পিরিয়ড যে স্টাডি মানে তো একটা রিয়াল লাইফ এই প্রবলেম সলভ করা। প্রবলেম সলভ করা। ওই জায়গাটা। ওই সময় মানে ধরো আমরা কেমব্রিজ বা ধরো অন্য বড়, বড় ইউনিভার্সিটির কেসগুলো যেখানে ওখানে ফারুক বলা হয় স্যারের যে সাদিক স্যারের স্যারের কোয়েশ্চেন। ওই কেসগুলো আমরা এখানে বসে সলভ করছি। সো এবং এমন না যে সলভ করছি সলভ করার জন্য। জি, জি। সলভ করছি একদম রিয়াল লাইফ ওই রিয়াল লাইফ কোম্পানিতে আমি থাকলে আমি কি করতাম করতাম। সেটার উপর বেস করে। সো ওই জিনিসটা আমাদের অনেক কিছু আম ব্যাপারে গ্রো করা মানে আমাদের যে গ্রোইং স্টেজটাকে আরো অ্যাক্সিলারেট করেছে ওই হুম, সময়। সো এইভাবে এমবিএটাও শেষ করলাম। তো এমবিএ শেষ করার পর একটা ক্যারিয়ারের একটা ইস্যু চলে আসে। আমার মনে হয় এখানে আমাদের অনেক কাজ করার আছে। জি, ইন ফাইনান্স ডিপার্টমেন্ট জি। যে আমি অন্যান্য ডিপার্টমেন্টে যে একটা দেখি ইনভলভমেন্ট ফর জব সিকিং স্টুডেন্টস এটা কিন্তু ফাইনান্স ডিপার্টমেন্টে আমার মনে হয় আরেকটু আছে কিনা এখন আমি জানি না। মানে ফ্রেশ গ্রেডদেরকে গ্রুমিং করা গ্রুমিং করে ক্যারিয়ারের জন্য। ইভেন ওদেরকে বিভিন্ন অর্গানাইজেশনে পুশ করা। অর্গানাইজেশনের প্লেসমেন্ট সাথে এর ধরো ব্যাপারটা হ্যাঁ। আমি তো অনেক অর্গানাইজেশনের সাথে এমইউ সাইন করতে পারি। তুমি দেখো বিএমএম এর কথা যদি ভাবো, বিএমএম এর পড়াশোনাটা হলো বেসড অন মানে ব্যাংকিং ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট, ওকে? সো এইজন্য কি হয়েছিল একসময় ব্যাংকগুলো প্রাইম ব্যাংক, ইউসিবি এরা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে রিক্রুটমেন্ট করত। ওদের কোনো পরীক্ষা দেওয়া লাগতো না, কিছুই লাগতো না। বিকজ ওরা ব্যাংকিং এ স্পেশালাইজড হয়ে বেড়ে আসছে। সো আমি যদি ফাইন্যান্স ডিপার্টমেন্টের ছেলেদের কথা বলি, তারাও কিন্তু ধরো ক্যাপিটাল মার্কেট সম্বন্ধে যে তাদের যে ধারণা বা ধরো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস নিয়ে যে ধারণা, আমরা কিন্তু এই ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কিছু জায়গায় এমওইউ সাইন করা বা তাদের সাথে কোলাবোরেট করে আমরা কিছু ছেলেকে এমনি প্লেস করতে পারতাম। জি, যে মানে ধরো আমাদের টপ ২০ টা যে ছেলে আছে ২-৩ জন টিচার হয়েছে, বাকি ১৭ জন বা ২০ জন সেখানে গিয়ে জয়েন করবে বা এই ৫-৬ টা কোম্পানিতে জয়েন করবে। এট লিস্ট এই প্লেসমেন্টটা তো আমরা করার সুযোগ আছে মনে হয়। এখনো সেই যোগাযোগ বা কোলাবোরেশন করার সুযোগ আছে। আমার মনে হয় এইভাবে আমরা কিন্তু ধরো আমাদের এখান থেকে যে এমপ্লয়মেন্টটাকে এটাকে এনশিওর করার জন্য আমরা এই কাজটা ডিপার্টমেন্ট থেকে করতে করতে পারতাম। পারত। এটার জন্য মেইনলি আমাদের অ্যালুমনি আছে আর আমাদের টিচাররা আছে। এটা হলো মেইন। আর অ্যাপার্ট ফ্রম দিস ইফ ইউ থিংক অ্যাবাউট যে যারা এখন ধরো কর্পোরেট ওয়ার্লড এ ভালো, ভালো ভালো আছে। পজিশনে আছে জি, তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারি। জি। সো ওই অ্যালুমনি কি জন্য আছে? অ্যালুমনি কাজটা কি? অ্যালুমনি কাজ হলো তো আমাদের ছোট ভাইদের হেল্প হেল্প করা। করা জি, ঠিক আছে? আর নিজেদের মধ্যে কোঅর্ডিনেশনটা মেইনটেইন করা। করা। সো ইট ইস নট অ্যাবাউট গ্রোইং বাই ইয়োরসেলফ। ইউ হ্যাভ টু মেক আদার্স টু গ্রো উইথ দিস। ইয়েস। সো এইজন্য আমার সবসময় একটা ছিল যে আমরা এইভাবে কাজ করতে পারতাম। জি। আমার মনে হয় যে মানে এই প্রজেক্টে আমরা মনে হয় ওইভাবে উত্তীর্ণ হতে পারি নাই। না, somehow আমরা ওটা আসলে করতে এক্সাক্টলি। পারিনি। সো দেয়ার ইস লট অফ স্কোপ। আই ইয়েস। থিংক ভবিষ্যতে হয়তো গিয়ে এই কাজটা করা যাবে। আর ভাই এমপ্লয়ার এন্ড এ যখন আপনি সে ফর এক্সাম্পল আপনি বিডাতে এখন কাজ করতেছেন, ইবিএল এ কাজ করছেন। আমরাও কিন্তু যখন আমাদের টিমে একটা মানুষ দরকার হয়, একটা ছেলে বা একটা মেয়েকে দরকার রিক্রুট আমরা করতে চাই। তখন আমরাও কিন্তু ভালো রিসোর্স খুঁজতে থাকি। হুম, হুম। এবং ১,০০০ টা সিভি যখন বা ৫০০ সিভি ২০০ একটা মোটামুটি একটা সার্কুলার দিলেই ২-৩০০ সিভি চলে আসে। ওটাও কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ যে আমি এই ২-৩০০ সিভি দেখে শর্ট লিস্টিং করে করা এবং খুবই এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো এক্সাক্টলি। আপনার যদি এরকম একটা সোর্স থাকে যেমন আপনি বললেন বিআইবিএম এর একটা জায়গা ছিল জি, যাতে উইথআউট এনি মানে এতটাই ট্রাস্টেড ছিল তারা যে উইথআউট এনি ইন্টারভিউ আর শর্ট লিস্টিং তারা তাদেরকে নিয়ে নিতে হুম, পারতেছিল। হুম। আমার ধারণা আইবিএর ও মনে হয় একটা সময় এরকম এক্সাক্টলি ছিল এরকম ছিল। যে তাদেরকে উইথআউট এনি মানে ইন্টারভিউ অ্যান্ড অল নিয়ে নেওয়া হইতো। সো ওই কোয়ালিটিটা এশিওর যদি করা যায় এবং ওইটা কোয়ালিটিটা আপনি যেটা বললেন যে ফার্স্ট, সেকেন্ড ইয়ার থেকেই যদি কেউ নিজেকে প্রিপেয়ার করে, একটা তো হচ্ছে বিজনেস করা। এখন শেয়ার মার্কেট, ক্যাপিটাল মার্কেটের এক্সপেরিয়েন্স যেরকম আমাদের এখানে হাফিজ তারিক ভাই বলে গেছিলেন যে উনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার থেকে ছোট, ছোট স্মল ইনভেস্টমেন্ট করছেন। সত্যি। করতে, করতে ১ম দিকে হয়তো উনি 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 যেটা নিজেই বলে গেছেন যে উনি ১ম দিকে তো জানতেন না। নরমাল ইনভেস্টরদের মতো ইনভেস্ট করতেন, হুম, করতেন। ধীরে, 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 ধীরে উনি অনেক পরে পড়াশোনাটাও আগালেন। হুম, সিএফএও করলেন, নিজেও স্টাডি করলেন এবং প্র্যাকটিক্যাল ওই এক্সপেরিয়েন্সটা এবং আমার ধারণা কোন কাজ শুরু করে দেওয়ার আগে আমি যখন লাস্ট ২-৩ বছর আগে ভাই আবিষ্কার করার হুম। চেষ্টা করছি। আপনি একটু বলবেন যে অ্যাপ্রোচটা ঠিক আছে কিনা?
আগে আমি করতাম কি কোনো কিছু শুরু করার আগে একদম টিউটোরিয়াল দেখা, এই করা, ওই করা, মেলা কিছু প্রস্তুতি নিতাম। নিয়ে দেখা যাচ্ছে কাজটাই হয়তোবা হয় নাই। হুম, এখন করতেছি কি যে আমি জিরো নলেজ নিয়ে কাজটাকে স্টার্ট করব। যেমন এই যে আমরা পডকাস্ট করতেছি বা এই যে আপনার ভিডিও এডিটিং করা লাগে আমাকে। আমি ১ম এ শুরু করছি যে আমি সফটওয়্যারটা ডাউনলোড করে ডাইরেক্ট আগে করে ফেলার চেষ্টা করব। আটকায় যাবো, একটু ChatGPT দেখব, পরে একটু হয়তোবা টিউটোরিয়াল দেখব। মানে স্টার্ট উইথ জিরো নলেজ অ্যান্ড জিরো প্রিপারেশন। হুম, হুম, কারণ আমার স্টেক খুব কিন্তু কম। মানে আমি যদি একটা মনে করেন ভিডিও এডিট করতে গিয়ে জিনিসটা যদি খারাপ হয়, হুম, সমস্যা নেই, ওটা ডিলিট করে দিয়ে আরেকটা বানাবো। বা আমি যদি বলি ক্যাপিটাল মার্কেটে আমি এখন যদি ইনভেস্ট করতে যাই, খুব স্মল ইনভেস্টমেন্ট নিয়ে আমি নামি, অথবা আমি যদি ভাই এখন তো ভার্চুয়াল অনেক পোর্টফোলিও করা যায়। ইনভেস্টোপিডিয়াতে আছে। বাংলাদেশেও অনেকে মনে হয় ভার্চুয়াল দেয় যে উইথআউট মানে ইনভেস্টিং এনি মানি আপনি একটা ভার্চুয়াল ক্যাশ নিয়ে করতে পারছেন। বা আপনি যেমন বললেন যে ৳১০ আকড়া নিয়ে, ৳১০ আকড়া হয়তোবা আমার কয় টাকা? ৳১-২,০০০ নিয়ে আমি নামলাম। নেমে দেখলাম আচ্ছা আমি লস করলেও আমার ওই এক্সপেরিয়েন্সটা গেইন হচ্ছে। হুম। এবং ইটস ট্রু ফর আমার মনে হয় যেকোনো প্রফেশন এর জন্য, যেকোনো কাজের জন্য। এক্সাক্টলি। আমি শুরু করে দেই, আমি নিজেকে গ্রো করি। সো there is nothing like on the job training. ইয়েস, ইয়েস। তুমি অনেক ট্রেনিং পাবা। ক্লাসরুমের মধ্যে বসিয়ে ২ ঘন্টা ৩ ঘন্টা তোমাকে বিদেশে নিয়ে যাবে, অনেক ট্রেনিং দিবে। হুম, তুমি যাই শিখো। তুমি একটা জবে থেকে যে ট্রেনিংটা পাচ্ছ, বুঝতে পারছি। এই ট্রেনিংটা তুমি কোথাও পাবা না। এক্সাক্টলি। সো যতক্ষণ না তুমি ওই জিনিসটার মধ্যে পড়ছো, ততক্ষণ তুমি ওই জিনিসটা শিখবা না। জি, সো আমার মনে হয় যেমন ব্যাংকিং আমি কি পড়ে আসছি? আমি তো পড়ে আসি নাই। জি। সো আমি ব্যাংকে কাজে যখন ইনভলভ হয়েছি, আস্তে, আস্তে ওই জিনিসটা শিখছি ওই কাজ থেকে। কাজ থেকে জি। এখন তার পাশাপাশি যে পড়াশোনাটা কেন জরুরি? যে তুমি যে কাজটা করেছো এটার পারফেকশন আনার জন্য তোমার জি, পড়াশোনাটার সাথে, সাথে দরকার, ট্রেনিং ট্রেনিং দরকার। দরকার। ঠিক আছে? সো অন দ্যা জব ট্রেনিং এ ওই যে তোমাকে সবসময় ওই ট্রেনিং এর মধ্যে পড়ে যেতে হবে। হয়ে যেত। এবং তুমি একবারও এটা যদি ভাবো যে আমি হয়তো পারবো না। পারবো না বলে আসলে কিছু নেই এটা হুম, অনেকে বলে থাকে। জি, আসলেই পারবো না বলে কিছু নাই। জি। বাট ইউ হ্যাভ টু ট্রাই ফর ইট। ইয়েস। আমি তোমার যদি বেশি সময় লাগে, you just move forward to another অ্যানাদার থিং। ইয়েস। another thing, another job. জি, But you should try it by yourself. এক্সাক্টলি। মানে এটা দূর থেকে দেখে তুমি এটার ডিসিশন নিতে পারো না। জি, as I'm going to do it or not. ইয়েস। আর ভাই আরেকটা কথা আমি আপনার যে ইয়েটা থেকেই বলি, যে মনে করেন আমরা মনে করি যে বেশিরভাগ ছেলেমেয়েরা যারা ফার্স্ট ইয়ার ফ্রেশার, ওরা বলে ভাই আমি তো ফ্রেশার, আমার তো এক্সপেরিয়েন্স নাই। হুম, আর এক্সপেরিয়েন্স না থাকলে আমাকে চাকরি দিবে না। মানে ওই ডিম আর মুরগির মতন একটা ব্যাপার। যে আমি হুম, জব না পাইলে আমার এক্সপেরিয়েন্স হবে না, আমার এক্সপেরিয়েন্স না হলে আমার জব হবে না। তাহলে ক্র্যাকটা কি? এখন একটা তো ওই যে আপনি যেটা বললেন যে আমার যেমন আমি আইটি লাইনে কাজ করি ভাই। আমার ছোট একটা ওয়েবসাইট ছিল। ওয়েবসাইট দেখে, দেখে অনেকেই বলতো আমার মতন এরকম ওয়েবসাইট বানায় দেন। পরে আমি ওয়েবসাইট বানায় দিতাম টুকটাক ওই যে না হুম, যতটুকুই পারি হাতুড়ি বিদ্যা দিয়ে। তারপর ডোমেন হোস্টিং সেল করতাম। করতে দেখা গেছে আমি একটা আইটি কোম্পানিতে চাকরি করছি। তারপর ২য় এভাবে ৩য় এভাবে আমি হুম, চাকরি করতেছি। তো ওই আমার একটা ছোট একটা বিজনেস টাইপের কিছু একটা ছিল। হুম, তো ওটাই আমার এক্সপেরিয়েন্স হিসেবে আমি দেখাইছি। ১ম ফার্স্ট জব যেটা আমার হুম, আইটি ফরমাল জব আমার ছিল। তো ওটাকে তাকে জিজ্ঞেস-টিজ্ঞেস করছে আমি কি জানি না জানি। আমি তাকে বুঝাই দিয়ে পারছি। সে খুব এন্ট্রি লেভেল একটা জব আমাকে দিছে। তা এই যে আমার ওই যে বললেন যে একটা ব্যবসার মতন একটা ব্যবসা তো আমার একটা হুম, এক্সপেরিয়েন্স। তারা তো কাউন্ট করছে অবশ্যই। course. এবং আমারও ধারণা যে আপনার যেরকম আপনি যদি একটা লোককে হায়ার করতে চান, তার যদি মানে সরাসরি অফিসের চাকরিটাই যে শুধু এক্সপেরিয়েন্স, এই ধারণাটা পুরাপুরি ভুল। সে যদি নিজের একটা স্টার্টআপ দেয় বা তার একটা হবি প্রজেক্ট থাকে, হুম, যেমন সাকিব চৌধুরী আমাদের এখানে আসছিলেন, আমাদের এক ভাই, হয়তো চিনেন ১৭ ব্যাচের। তো উনি বলতেছিলেন যে এক ছেলেকে উনি হায়ার করতেছেন। ও হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ। ও হচ্ছে নিজের একটা পেজ আছে, Facebook পেজ আছে। শখে সে করে। তার এমনি মার্কেটিং এ পড়াশোনা আছে এবং ওখানে সে কনটেন্ট বানায়, প্রমোট করে, করে। তার এনগেজমেন্ট মোটামুটি ভালো আছে। তা এটাও তো তার হুম, জব না, তার হবি। বাট সে সেটাকে এক্সপেরিয়েন্স হিসেবে তারা কাউন্ট করছে। মানে এটা হুম, ইটস প্রুফস দ্যাট যে তার ওইটার প্যাশন of আছে। course মানে কাজ যেমনই হোক, কাজ যখন তুমি যখন মানে ফার্স্ট অফ অল একটা জিনিস, একটা ছেলে-মেয়ে যখন ব্যাচেলর ডিগ্রি থেকে বেরিয়ে চাকরি করবে, he must be a fresher. এক্সাক্টলি। ও ওই ব্যাচেলর ডিগ্রিতে যেই চাকরিটা করেছে, it won't be counted as a মানে সেটা একটা নেক্সট জব লেভেল। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? তুমি নেক্সট জব লেভেল মানে ধরো ওই জব লেভেলেও সিনিয়র অফিসার ছিল, তারপরে হুম, এক্সিকিউটিভ অফিসার হবে। এভাবে ভাবছো কিন্তু এভাবে ভাবা যাবে না। যাবে না। কেন কি ও ওই সময় যে কাজটা করেছে এটাও একটা তার পড়াশোনার পার্ট হিসেবে পার্ট আগে হিসেবে পড়বে। ধরবো। হ্যাঁ। ঠিক আছে? আর বিইং এ মানে আমি যদি কখনো কাউকে রিক্রুট করি এজ এ ফ্রেশার, হুম। আমি সবসময় চাইবো এই কোথাও যাতে চাকরি না করে। চাকরি না করে জি। এটাই আমি চাইবো। কেন কি যে এই চাকরিটা করে নাই, এই টাইপ আমি যে চাকরির জন্য তাকে খুঁজতেছি, তাকে বানানো আমার জন্য খুব সহজ। ইয়েস। আমার মতো করে। কাদামাটির মতো এবং সে ধরো গড়ে তুলতে পারবে। আজ আমি ইস্টার্ন ব্যাংকে চাকরি করি, সে চাকরি করছে ব্যাংকে সে। ব্যাংক এশিয়ার কালচার, ব্যাংক এশিয়ার প্রসেস ইস ডিফারেন্ট। ডিফারেন্ট। ওর এখানে আসতে এই জিনিসটা বুঝতে একটু হয়তো গ্যাপ হয়ে যেতে পারে। গ্যাপ ওর হয়ে যায়। ভালো মন্দের একটা ব্যাপার চলে জি। আসবে যে ওইখানে এটা ভালো ছিল, এখানে একটু খারাপ। খারাপ জি। কিন্তু ওই কাজটা কখনোই করে নাই। এখনো আমার কাছে এসে এই চাকরিটা করল। তখন দিস ইস দ্য বেস্ট। ছাঁচে পড়ে যাচ্ছে সে। বুঝছো? দিস ইস দ্য বেস্ট। বেস্ট, ইউ হ্যাভ বেস্ট, টু অ্যাকনলেজ দিস ইস দ্য বেস্ট। বেস্ট। এরপর তুমি যদি কোথাও কোনো যাও,
ইউ গোইং টু কম্পেয়ার ইট। ইয়েস, সো আমি কম্পারিজন এর মধ্যে পড়ছি না। আই লাইক ইট। ইয়েস। এবং এমটিওতে এইজন্য বোধহয় সাধারণত ফ্রেশারদেরকেই নেওয়া হয়। ফ্রেশারদের নেওয়া মানে হয়। মানে আগের কারো জব নাই এরকমটা। না এটা আমি বলব না নেওয়া হয় না। নেওয়া হয় বাট প্রেফারড প্রেফারড ইজ হচ্ছে ফ্রেশ, ফ্রেশার। ফ্রেশ, ফ্রেশ, নাইস। সো ভাই এই যে আপনার যে ব্যাংকিং আমরা তো বললাম যে অ্যাজ এ ফ্রেশার এবং বাইরের দেশে আমার এটা আগেও আমি বলছিলাম যে আমার একজন আত্মীয় ছিলেন বিদেশে থাকেন। উনি তার ওদের সামার ভ্যাকেশনটা বড় হয়। প্রায় ২-৩ মাস থাকে। তো ও পুরা ৪ বছরের লাইফে কোন সামার ভ্যাকেশনে বাসায় যায়নি। প্রত্যেকটা ভ্যাকেশনে উনি ওই ৩ মাস করে ইন্টার্ন করছে। ২ মাস না ৩ মাস ওদের বন্ধ থাকে। ও ইন্টার্ন করছে। সো অলমোস্ট তাহলে ৪ বছরে ৩-৪ ১২ মাসের কাছাকাছি তার মানে গ্র্যাজুয়েশনের আগে তার মোটামুটি জব হুম, এক্সপেরিয়েন্স হুম। হয়ে গেছে। অসাম। বাট আমাদের তো ওই সুযোগটা ভাই ওভাবে নাই। যেহেতু সেমিস্টার ব্রেক ওইভাবে হয় হয় না। না বা সামথিং বাট ওর ভিতরে যে যতটুকু করতে না, পারে। এর ভিতরে কি বাংলাদেশে ধরো ওই পার্সপেক্টিভ এ নাই। কিন্তু তুমি যদি করতে চাও তাহলে অনেক কিছু আছে। অনেক বাট কিছু করা ইউ ক্যান কাউন্ট ইট ফাইন্যান্সিয়ালি। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে আমি ফাইন্যান্সিয়ালি মা এটার জন্য একটা পেমেন্ট পাবো। পাবো। যেটা আমাকে ধরো আমার ক্যারিয়ারের জন্য না, আমার প্রতিদিন চলাফেরার জন্য হেল্প চলাফেরা করবে। করে দিস ইস নট গোইং টু হ্যাপেন। হ্যাপেন হয়। ঠিক আছে? তুমি যদি ওইটা যদি কনসিডার করতে পারো তাহলে এখানে কাজ করার মতো অনেক অনেক জায়গা সুযোগ আছে। আছে। এবং ইটস নট লাইক অ্যাবাউট ডুইং জব। এখন ইউনাইটেড নেশন এ ইউথ প্রোগ্রাম আছে। জি। এটাতে আমাদের সময় দেখছি অনেকে এনরোল হইতো, অনেকে কাজ করত। এই টাইপের অনেক প্রোগ্রাম, অনেক এনজিও রিলেটেড প্রোগ্রাম, অনেক কিছু এক্টিভিটি আছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। where we can মানে they can get involved. ইনভলভড তো আমার মনে হয় এই জিনিসগুলোতে টার্গেট করা উচিত। কেন কি it's not about মানে involved in capital market, in ইয়েস, bank. It's a lot of things to learn from other sources. ইয়েস। হ্যাঁ? তুমি চাকরি করবা হয়তো ব্যাংকে at the end of the day বা ক্যাপিটাল মার্কেটে কোনো সিকিউরিটি এক্সচেঞ্জ হাউসে। বাট আমার মনে হয় এই এক্সপেরিয়েন্সটা অন্য জায়গা থেকে আরো অনেক কিছু লিডারশিপ শিখবা। জি। তুমি ওখান থেকে টিম ওয়ার্ক শিখবা। এগুলো শেখার জন্য কিন্তু তোমার এখানেই চাকরি করতে হবে এরকম হয় এক্সাক্টলি, নাই। There is এক্সাক্টলি। lot of other way to আদারওয়াইজ find a way. এক্সাক্টলি ভাই। এরকম যেমন সফট স্কিল যে একটা ইমেইল আমি একটা ক্লায়েন্ট বা খুব সিনিয়র অফিসিয়ালকে একটা ইমেইল লিখব। ইমেইল এটিকেটটা কি হওয়া উচিত? হুম, শুরু কিভাবে করব, শেষ কিভাবে করব, খুব প্রিসাইজলি কিভাবে লিখব। এক্সাক্টলি। এখন এই নলেজটা আমি যেকোনোখানে আমি যদি একটা ফর এক্সাম্পল আপনি বললেন যে ইউনাইটেড নেশনস এর আমি একটা ইয়াতে কাজ করি। ছোট একটা উইং এ কাজ করি যে ইউথ একটা ওদের প্ল্যাটফর্ম আছে। তারপর আমার মনে হয় যে আমাদের ক্যাম্পাসের ভিতরেও যেসব ক্লাব আছে, যেরকম আমাদের স্পার্টান কমিউনিকেশন ক্লাব একটা আছে, এরকম বড় কিছু ক্লাব আছে। ভয়েস অফ বিজনেস আছে, পত্রিকা ছিল আমাদের সময়। এখানেও ছেলেমেয়েরা যারা কাজ করে, ওরা কিন্তু বিভিন্ন স্পন্সরের কাছে খুব সুন্দর মতো প্রপোজাল পাঠায় এক্সাক্টলি হ্যাঁ। এবং লিখে। তো ও স্বাভাবিকভাবে যে প্রপোজালটা পাঠায় কিভাবে একজন কর্পোরেট খুব সিনিয়র প্রপোজাল গুলো পাঠানো হয়তো খুব বড় লেভেলে সিইও বা এমডি লেভেলে হুম, পাঠাতে হয়। আমাদের সাথে ডাইরেক্ট দেখা না হলেও উনাদেরকে অ্যাড্রেস করতে হয়। হয়তোবা মার্কেটিং ডিপার্টমেন্ট বা অন্যরা দেখে। হুম। তো ওই যে উনাকে কিভাবে একটা ফরমাল লেটার পাঠাতে হচ্ছে বা কিভাবে একটা অ্যাপয়েন্টমেন্টের হ্যাঁ, এইগুলোই ওখান থেকে শিখে আসবা শিখে তুমি। আসতেছে। মানে it is এইগুলো শিখে আসা দরকার আছে। এর বাইরে মানে আরো বেশি কিছু একদম ফুল এনালাইসিস করবা, হুম। একদম চাকরিতে ঢুকে we don't expect. এক্সাক্টলি। আরেকটা বিষয় ভাই যে কেস কম্পিটিশন টাইপের যে জিনিসগুলো, হুম, যেমন আমাদের এখানে সিএফএ রিসার্চ চ্যানেল একটা আছে খুবই ভালো। আমাদের হুম, ডিপার্টমেন্টের হুম। ছেলেমেয়েরা বেশিরভাগ লাস্ট seen it. কয়েক বছর চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর আরো বিশেষ করে কিছু কর্পোরেট যেমন ব্রিটিশ আমেরিকান টোবাকো মনে হয় ব্যাটল অফ মাইন্ডস করে। তারপরে এরকম অনেক বড় হুম, কর্পোরেট হাউস গুলো গেছে করে। মেরিল হ্যাঁ, কুক মেল ইউনিলিভার করে। ব্যবহার করে। সো এগুলো তো আমি যখন আন্ডারগ্রেড পড়তাম তখন আমি না এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনস গুলো অত বুঝি নাই। বাট এখন যেটা দেখতেছি যে এগুলা হয়তোবা যদি করে আসতাম তাহলে অনেক ভালো হইতো। অনেকগুলো আন্ডারস্ট্যান্ডিং বা অনেক কিছু হুম, চিন্তা, অনেক প্ল্যান এটা পার্সোনাল গ্রুমিং এর জন্য খুবই ইম্পোর্টেন্ট। ইম্পর্টেন্ট এটা খুব তোমাকে চাকরিতে হেল্প করবে কিনা আমি বলতে পারছি না। বাট পার্সোনাল নিজের প্রতি একটা কনফিডেন্স আসা। কনফিডেন্স জি, হ্যাঁ? তুমি হয়তো আ এটা হতে পারে অ্যাওয়ার্ড পাওনি। জি, কিন্তু তুমি স্টেজে দাঁড়িয়ে একটা জিনিস প্রেজেন্ট করে প্রেজেন্ট আসছো। করা জি। এটা তোমার কনফিডেন্স কে একটা অন্য লেভেলে নিয়ে যেতে পারে। নিয়ে আসলে। সো এইজন্যই দরকার। এটা চাকরি পাওয়ার জন্য বা চাকরিতে অন্য কোথাও কোনো কিছু একটা মানে আপার হ্যান্ড পাওয়ার জন্য দরকার নেই। নিজের একটা কনফিডেন্স এর জন্য কনফিডেন্স খুব এক্সাক্টলি, এক্সাক্টলি। আর আরেকটা বড় বিষয় আমি বলব ভাইয়া যে আমরা যারা আ নিউ ফাইন্যান্স স্টুডেন্ট মোস্টলি আমার মনে হয় যে আমাদের বড় একটা অংশ আছে যারা খুবই ভালো মানে পড়াশোনা বা এনালাইসিস মানে কিছু দিলে খুবই ভালো। বাট ওই যে যেটা বললেন যে প্রেজেন্টেশন ১০০ টা লোকের সামনে দাঁড়ায় আমরা তো প্রেজেন্টেশন দেই প্রত্যেক সেমিস্টারে। বাট প্রেজেন্টেশনের গুরুত্ব হচ্ছে কত বেশি বা প্রেজেন্টেশন তো শুধুমাত্র স্লাইড প্রেজেন্ট করা না। মানে আমি হুম, ইন্টারভিউ ইস অলসো আ প্রেজেন্টেশন। আমি আমার নিজের মানে যখনই আমাকে বলছে, "প্লিজ টেল মি অ্যাবাউট ইউরসেলফ" আমি আসলে স্লাইড ছাড়া নিজেকে প্রেজেন্ট করতেছি। সো হুম, অনেক দেখা যাচ্ছে আমি সিভিতে যা লেখা ওগুলোই ধারাবাহিকভাবে বলে দিলাম। খুবই প্লেন একটা হইলো। বাট আরেকটা গল্প বলা অনেক কিছু করা যাবে। আরে এটা তো 30 সেকেন্ডস এ অনেক হুম, কিছু সেটা প্রিপেয়ার হওয়া, করা বা তারপর প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি ৫ বছর পর নিজেকে কোথায় দেখছেন? কমন হুম, কোয়েশ্চেন। কমিউনিকেশন। বাট এটাকেও সে গোছায় করা এবং মানে আমি যে পেশায় যেতে চাই আমার মনে হয় যত লিডারশিপ এর উপরে আমরা যাবো, তত আমি প্রেজেন্টেশন বা আমার কমিউনিকেশন, হুম, মিটিং কনভিন্স করা, কনফ্লিক্ট রেজোলিউশন সফট স্কিল
তো গুরুত্ব তত বাড়তেছে। এটাই কি ভাই? হ্যাঁ, মানে এখানে যত উপরে যাচ্ছে আমার সফট স্কিল না বেশি এটার দরকার থেকে বড় হচ্ছে। ব্যাপার কি জানো? যখন তুমি এই যে প্রেজেন্টেশন দিচ্ছ না, তুমি নিজেও বুঝছো না তোমার সাথে কি হয়েছে। জি, জি। এটা তোমাকে কি জন্য প্রিপেয়ার করছে? একটা আনইউজুয়াল সিচুয়েশন যখন অ্যারাইজ করবে, তখন এটাকে হ্যান্ডেল করার মতো ক্যাপাসিটি তোমার মধ্যে গ্রো হয়ে যাচ্ছে। তুমি এটা জানতেও পারবা না। জি। আজকে ধরো এমন একটা প্রশ্ন আসলো যে প্রশ্নটার জন্য তুমি রেডি ছিল না। তোমার যদি এরকম প্রিভিয়াস একটা এক্সপেরিয়েন্স থাকে যখন একটা কেস প্রেজেন্টেশন তুমি দিচ্ছ, জি। এই সময় কেসের বাইরে তোমাকে একটা প্রেজেন্ট করলো, হয়ে গেছে। কোয়েশ্চেন করলো। তুমি কি করলা? তুমি ওই সময় একটা উত্তর বের করে এটা বললা। এই একটু তাৎক্ষণিক বা মানে ওই ও উপস্থিত বুদ্ধি যেটা ওই বলছে। যে এক্সপেরিয়েন্সটা তুমি পাইছো, তখন তুমি ওই পরে ভবিষ্যতে যখন এই জিনিসটা কাজে লাগবে যে আরেকটা এরকম কোয়েশ্চেন মানে ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড ফর ইট। প্রিপেয়ার। সো এই প্রিপারেশনটার জন্য এই টাইপের মানে আ ধরো প্রেজেন্টেশন বা আমরা অনেকে এভয়েড করি ভয় পাই বলে। বাট একবার করার পর তোমার দেখবে এই ভয়টা নাই। হ্যাঁ, ফিয়ার কমে যায় It's এক্সাক্টলি। it's about 1 or 2 incident. After that, you'll lose every kind of fear within yourself. জি ভাই। নাইস। চমৎকার ভাই। তো একটা কথা বলব যে আরেকটা ব্যাপার যে ভাই আপনারা তো হচ্ছে ১০ ব্যাচ ডিউ ফাইন্যান্স। তো আমি দেখছি যে ১০ ব্যাচ ইস ইনক্রেডিবলি সাকসেসফুল। মানে মাশাআল্লাহ আপনারা আপনার ফ্রেন্ডরা খুব ভালো, ভালো জায়গায় আছে আলহামদুলিল্লাহ। সো ৯, ১০, ১১ এই ৩ টা ব্যাচই মোটামুটি খুবই ভালো আছে। আপনার মানে আপনার ইন্ডাস্ট্রিতে যে এক্সপেরিয়েন্স বা ইয়ে তো আপনার মানে এই যে যারা খুব ভালো করছেন, একটা তো আমার মনে হয় যে আপনাদের সময় থেকে ক্যাপিটাল মার্কেটে খুব ভালো একটা র‍্যালি শুরু হয়েছিল। হুম, হুম, শুরু সবকিছু ভালো ছিল। হুম, আ সেটা তো অবশ্যই একটা ব্যাপার। আমার ম্যাক্রো ইকোনমি যদি ভালো না থাকে, তাহলে আসলে বিজনেস ওভারঅল যদি ভালো না থাকে, তাহলে আমরা যারা চাকরি-বাকরি করি, হুম, সবাই সেটা সাফারার হব। ব্যবসা করি তারাও সাফারার হব। ওটা তো একটা আছে। বা তাছাড়া আ মানে আপনি কোন স্কিল গুলাকে অলরেডি আমরা কিছু স্কিলের কথা বলছি। হুম। যে স্টার্ট অ্যাহেড শুরুর থেকেই আমি প্রিপারেশন নেই। আ আমি নিজে একটা বিজনেস করে হোক বা নিজে ইয়ে করি। সেটা ছাড়াও মানে আপনি কোন স্কিল গুলাকে বলবেন? যারা এখন হয়তোবা কেবল ক্যারিয়ারটা শুরু করছে। হুম, হয়তোবা জাস্ট কোন একটা জায়গায় এমটি হিসেবে জয়েন করছে বা পিও হিসেবে জয়েন করছে বা জাস্ট জয়েন করছেন হুম, আমাদের। ওরা বিবিএ শেষ করে বা এমবিএ শেষ করে। তাদের জন্য ভাই তারা যদি যারা স্বপ্ন দেখতেছে যে না আমি একটা পর্যায়ে গিয়ে আমি হয়তোবা একদম খুব ভালো একটা হুম। লিডারশিপ পজিশন এ যাবো। তাদের জন্য ভাই আপনার গাইডলাইন গুলা কি, কি থাকবে? গাইডলাইন বলতে কি? ফার্স্ট অফ অল তুমি যখন তোমার ক্যারিয়ার স্টার্ট করবা, তোমার হুম, গোলটা কিন্তু একদম স্পেসিফিক হইতে হবে। হুম, ইটস নট দিস গোল নট রিলেটেড টু ইউর সিজিপিএ। জি। তোমার সিজিপিএ 3 হইতে পারে, 3.8 ও হইতে পারে। চাকরি জগতে যাওয়ার পর কিন্তু দে দ্যাট ডাজন্ট ম্যাটার। হ্যাঁ? সো এখন তোমার মনে হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম লাগবে রাইট নাও। হুম, বাট ধরো তুমি একটা ভালো এন্ট্রি লেভেলে পেলে না, তুমি একটা জুনিয়র এন্ট্রি লেভেলে পাইলে। ইউ আর গোইং টু গ্র্যাব ইট অর টেক দ্য রিস্ক ফর ওয়েটিং ফর দিস। জি। কারণ কি একটা চাকরি থেকে আরেকটা চাকরি পাওয়া মানে আ তুমি ধরো বিসিএস ক্যাডার হইতে চাও, তুমি একটা প্রাইভেট জবে ঢুকে গেলা। যে ডেডিকেশন তোমার এটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে পড়াশোনা করা লাগে, তুমি কি পারবা প্রাইভেট জবে থাকতে? না, ইউ আর না নট গোইং সম্ভব টু না। ডু। মানে ইউ ইউ অনেক ডোন্ট টাফ হ্যাভ হয়ে যাবে। ইউ অলমোস্ট মে নট ইম্পসিবল হয়ে দিস যেত। ক্যাপাসিটি। অনেক হইতে পারে তোমার রিটেন হয়ে গেছে এবং ভাইবা বাকি আছে। সুবিধা বাকি আছে। You have this time. Other than that, you মানে there's very much high probability that you're not going to make it. So এইজন্য তোমাকে ওই সময় এই ডিসিশন গুলো খুব চিন্তা ভাবনা করে নিতে হবে। চিন্তা ভাবনা করে নিতে হবে বাট you don't have time. টাইম হ্যাঁ, ঠিক আছে? দুটোই একসাথে। একসাথে। এটাই হলো অ্যানালিটিক্যাল এবিলিটি। এবিলিটি ঠিক আছে? যে এই সময় তোমার অ্যানালিটিক্যাল এবিলিটি তুমি কত স্কোর করছো। স্কোর হ্যাঁ। তো এই ডিসিশনটা হলো সবচেয়ে ইম্পোর্টেন্ট। ধরো তুমি একটা ব্যাংকে চাকরি করলা, ম্যানেজমেন্ট ট্রেনিং এর পরীক্ষা দিলা, তুমি ইউ আর নট সাকসিড। ছিল না। এখন you will wait for the another bank হ্যাঁ, or you will go for the junior officer of a আচ্ছা। bank. সো এই ডিসিশন গুলো নিলে যত তাড়াতাড়ি নিবা তত তোমার জন্য ভালো। আরেকটা হলো আমরা সবসময় একটা রেসের মধ্যে আছি না? আমার মনে হয় যে আমার কলিগ বা আমার আ সরি ক্লাসমেট আজকে এই ব্যাংকের এত ভালো পজিশনে জি, গেছে। আজকে আমি এই জায়গায় আছি। আমি তো অনেক পিছিয়ে আছি। আমি আমার ক্ষেত্রে বলি আমি আমার ব্যাচের থেকে ২ বছর পর চাকরিতে জয়েন করেছি। আচ্ছা। ফর সাম রিজনস। ঠিক আছে? বাট রাইট নাও আমি যদি যেখানে দাঁড়িয়েছি আমি বলব আমি ওদের সাথেই মোটামুটি একসাথে মাশাআল্লাহ আছি। জি। ঠিক আছে? কেউ একজন কেউ আছে আমাদের থেকে এগিয়েও আছে। আই ডোন্ট মানে এই যে ওরা এগিয়ে আছে বলে কোনো সমস্যা, এগিয়ে থাকবে। এটাই একদম। আগে পিছনের মধ্যে থাকবে। ইভেন আমার কোনো জুনিয়র একটা এড়ায় যেতে জায়গার পারে। এমডি হয়ে আছে। জি, ঠিক আছে? ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। দিস ইস দ্য কর্পোরেট ওয়ার্লড। ইয়েস, সো এই জিনিসটা তুমি সবসময় অ্যাকসেপ্ট করতে শিখবা। জি। এবং এমন না যে এই লোকগুলো যারা তোমার থেকে এগিয়ে আছে বাট তোমার ইউনিভার্সিটির পরিচিত, এই লোকগুলোকে সবসময় কাজে লাগাতে হবে। এদের থেকে দূরে যাওয়া যাবে চলে না। যাওয়া যাবে না। এদের থেকে আরো ক্লোজ যেতে হবে। জি, হি ইস এ গুড ম্যান। হি ইস এ মানে হি মাস্ট বি ভেরি মাচ মানে আমি কি বলবো? তার ঐরকম সাকসেস স্টোরির পিছনে এটা নিশ্চয়ই অনেক বড়, বড় কিছু কাজ আছে। কাজ আছে। সেগুলো তুমি ওখানে যাও। ওর কাছ থেকে শিখো। ও কিভাবে এভাবে গেল এবং ওটা কাজে লেগে ও করে উঠবে। জি, সো আমার মনে হয় জুনিয়র যারা আছে, যারা ক্যারিয়ার স্টার্ট করবে ভাবছে, তাদের বেশ কয়েকটা ডিসিশন এর মধ্যে এই ডিসিশন তুমি কোন সেক্টরে যেতে চাও,
জি, তুমি যে সেক্টরে যেতে চাও সেখানে এন্ট্রি লেভেল কিভাবে স্টার্ট হয়? রাইট, তুমি এখন এন্ট্রি লেভেলে যাবা? নাকি তুমি আরো কিছু পাথওয়ে আছে যেগুলো ফলো করবা? তুমি আরো পড়াশোনা করতে চাও কিনা? জি, তুমি একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়ার পর চাকরি করবা নাকি এখনই চাকরি করবা? তুমি বিবিএ কমপ্লিট করার পর চাকরি শুরু করবা না এমবিএ চাকরি একসাথে করতে চাও? ইউ আর গোইং টু হ্যাভ এমবিএ ইন আইবিএ অর নট? জি, এই জিনিসগুলো তোমার একদম পার্সোনাল একটা ডিসিশনের জি, মতো। তুমি যেভাবে নিবা তোমার ক্যারিয়ার ওইভাবে তোমাকে ওইদিকে নিয়ে জি। যাবে। সো এই জিনিসগুলো এবং এটার জন্য কখনো আক্ষেপ করা যাবে না। আক্ষেপ করা যাবে না। ইয়েস। তুমি ডিসিশন নিয়েছো, দিস ইস ইউর ডিসিশন। এটাকে যেভাবে কাজে লাগানো যায়, জি, যেদিকে যাওয়া যায়। ডোন্ট লুজ ইউর পজিশন। ইয়া হ্যাঁ? সবসময় সময়টাকে কাজে লাগাতে কাজে হবে। লাগানো। যদি সময় চলে যায় ওটাকে ইউ ক্যান ব্রিং ইট ব্যাক। ইয়া, এভরিথিং এলস ক্যান বি ব্রট ব্যাক। ইয়া, বাট টাইম নট। ইয়া। সো এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। দ্যাটস ইট। নাইস ভাইয়া। কয়েকটা জিনিস। একটা হচ্ছে যে এই যে ডিসিশন এর ব্যাপারটা যেটা বললেন, আমিও না খুব ওই যে বললাম যে আমরা তো ফাইন্যান্স এর স্টুডেন্ট একটু খুব এনালিটিক্যাল হয়। হুম, এনালাইসিস প্যারালাইসিস এর মধ্যে থাকি। মানে গবেষণা করতে, করতে ৪ বছর কাটায় ফেলাইছি। কি করব জানি না। তো আমি দেখলাম যে কোথায় জানি একটা কোট পাইলাম যে ইভেন আ ব্যাড ডিসিশন ইস বেটার দ্যান ইনডিসিশন। ডিসিশন। কারণ কি ওটা ব্যাড ডিসিশন নিচ্ছি, নিয়ে কিছুদূর আগানোর পর দেখলাম যে না এটা আসলে অপটিমাল না। ব্যাড না, ইটস নট অপটিমাইজড, হুম, অপটিমাল না। এর থেকে বেটার ডিসিশন হইতে পারত। হুম, সো আমি ডাউন দ্যা লাইন ৬ মাস ১ বছর পর আরেকটু বেটার একটা ডিসিশন নিয়ে আরেকটা ডিসিশনে আগায় গেলাম। হুম। কিন্তু আমি যদি ইনডিসিশন এ থাকি তাহলে আমি স্টাক। আমি কিন্তু আগাই নাই। কাজটা সেটা শুরুই তো। করি নাই। হুম, সো ইভেন ব্যাড ডিসিশনস আর গুড। আমি চিন্তা করলাম যে আমার লাইফের পিছনের স্টোরি গুলা দেখলাম যে না আসলেই আমি যে ব্যাড ডিসিশন গুলা নিছিলাম বা আমার ক্যারিয়ার আজকে ২০২৬ এ যে চিন্তাগুলা তা ২০১৬ তে বা আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল। হুম, যে ১৬ তে আমার এই চিন্তাগুলো এরকম ছিল না। ইভেন ২০ এ করোনার সময়ও আমার এরকম চিন্তা হুম, ছিল না। এখন ডিফারেন্স হইছে বাট ওই ভুল চিন্তাটা বা ভুল বা যেটা বললাম যে নট অপটিমাল যে চিন্তাটা করছিলাম, ওই চিন্তাটা করে ওই ডিসিশনটা নিয়ে ওই চাকরিটা ওই সময় না করলে আমি হুম, এখন যে করতেছি যে জায়গায় আছি এই জায়গায় আমি আসতে আসতে পারতাম না। পারত না। ওই যে হয়তোবা আপাতদৃষ্টিতে ভুল মনে হইতে পারে বাট আমি একটা মোটামুটি একটা ডিসিশন নিয়ে আমি জাম্প করছি, আমি আগায় গেছি, হুম, আমি আগাচ্ছি। সো মোটামুটি একটা ডিসিশন নিয়ে আগায় যাওয়া। এটা অবশ্যই আমি বলব যে গুড আর ওই আক্ষেপ না করা। আল্লাহ ওটাই চাইছে, ওইটাই আমার জন্য সবচেয়ে ভালো রাখছে এটা চুজ এক্সাক্টলি। করা। আরেকটা বিষয় ভাই আমি বলব যে একটা তো আমার ডিসিশন হচ্ছে যে আমি এমবিএ করব না মানে বিবিএ এর পরে এমবিএ করব না চাকরি পাইতেছি হুম, ঢুকে যাব। বাট অ্যাজ এ রুল অফ থাম্ব এটা কিনা যে যত দ্রুত আমি ক্যারিয়ারে ঢুকতে পারি, যদি আমি বিবিএ এর পর একটা ভালো মোটামুটি জব অফার পেয়ে যাই, তাইলে করাটাই বেটার। কারণ ওই যে বললেন যে অন দ্য জব ট্রেনিং ইস বেস্ট। মানে কথার কথা বলতেছি। হুম, কিছু লোকের ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে। বাট ফর দ্যা মোস্ট অফ দ্যা পিপল 90% কেসে আমি যদি বিবিএ এর পর একটা জব পেয়ে যাই যে জায়গায় আমি নিজেকে মোটামুটি ক্যারিয়ার বানাতে চাই, সেরকম একটা জবই সেই লাইনের একটা জব যদি পেয়ে যাই, তাইলে অন অ্যান এভারেজ এটাকে একটা বেটার ডিসিশন বলা যায় কিনা। যাদের ডিসিশন হচ্ছে কর্পোরেটে ক্যারিয়ার করা। না এইটা এক্সাক্টলি তুমি এটা বলতে পারো না। কেন কি একেকজনের মাইন্ডসেট তো এক মাইন্ডসেট তো ওরকম জি। এখন ধরো চাকরি করতে, করতে তুমি এমবিএ করতে পারবে কিনা ভালো জায়গায়। জি, তুমি এখন এমবিএটা করতে পারছো ঢাকা ইউনিভার্সিটি ফাইনান্স ডিপার্টমেন্ট। জি। ঠিক আছে? তুমি যখন একটা চাকরি ঢুকে গেলা, তোমাকে হয়তো আইবিএ তে ট্রাই করতে হবে বেটার যদি চাও। বাই আদারওয়াইজ ইউ গো টু নর্থ সাউথ বা আদার ইউনিভার্সিটিস বা আমাদের ইভনিং এমবিএ তে ট্রাই করো। বলতে জি। এই যে তুমি চাকরি করতে, করতে ওই জিনিসটা কন্টিনিউ করতে পারবে কিনা, ইউ ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ গ্যারান্টি ফার্স্ট অফ অল। আরেকটা হলো আমি যখন এখন এখানে এমবিএটা কমপ্লিট করি, তাহলে আমি ১ বছরের মধ্যে এমবিএ কমপ্লিট করে একদম ফেলতে শেষ পারছি। হয়ে যাচ্ছে। সো জি। অন্য জায়গায় করলে আমার মধ্যে একটা চলে আসবে, এটা আমি ২ বছর লাগবে। আমি আবার সাবজেক্ট কম নেওয়া শুরু করব। ইট মে টার্ন টু ৩ অর 4 অনেক ইয়ার্স। সময় লেগে যাবে। সো জি। এই যে টাইম, এটার যে কস্ট, জি। হ্যাঁ? সবগুলো মিলায় ইট ইস ইউর গুড ডিসিশন অর নট। ইউ এটা বলা রিয়ালি ডোন্ট যাচ্ছে নো। না, বলা ইউ যাচ্ছে রিয়ালি না। ডোন্ট নো। সো এখানে কিছু তোমাকে ট্রেড অফ করতে হবে সেটাই আরকি। করতে হবে। হোয়াট ইউ আর গোইং টু ডু। ইয়েস, সো দিস হ্যাজ এ ভেরি গুড মানে সায়েন্স টু, সো ব্যাড সায়েন্স টু। এক্সাক্টলি। ওকে ভাইয়া মানে কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। আমি আসলে নিজে এমবিএ করি নাই। সো আমি চেষ্টা করব বাট মানে আই এম ওকে উইথ দ্যাট বিকজ মানে আমি দেখলাম চাকরির ক্ষেত্রে মানে আমি সিভি বানাইও সিজিপিএ লিখি। তো আমার সিজিপিএ তো খুবই কম। মানে খুব বেয়ার মিনিমাম যেটা পাস করা যায় যতটুকু সিজিপিএ দিয়ে তার থেকে একটু উপরে। যাই হোক। বাট ১ম দিকে দেখলাম যে সিভির একটা ফরমেট আছে ওখানে সিজিপিএ লেখা লাগে না। হুম। আমি খুব খুশি হইলাম। তো এবং এখন দেখতেছি মানে বেশিরভাগ লোকই সিভিতে সিজিপিএ লেখে না। এটাই হুম। ট্রেন্ড হয়ে গেছে। না আরেকটা ইস্যু কি যে এমবিএ করার ব্যাপারে আমি একটা আমার কাছে রিয়াল লাইফ একটা এক্সাম্পল আছে। বাংলাদেশে একজন ধরো ডিএমডি হবে। ডিএমডি থেকে এমডি হবে, হ্যাঁ? এই সময় কিন্তু মাস্টার্স ডিগ্রি ইস সাম কাইন্ড অফ ম্যান্ডেটরি ফর সাম অফ দ্যা কোম্পানি। ওয়াও! ঠিক আছে? বা বাংলাদেশ ব্যাংকের একটা হয়তো গাইডলাইন আছে এই ব্যাপারে। সো এখন তুমি কি ওই ৫৮ বছর উমরের পর ৬০ বছরে গিয়ে এমবিএ করবা বা মাস্টার্স করবা কোনো? ইটস ভেরি ডিফিকাল্ট, ইজন্ট ইট? জি, সো আমার কথা হলো আমার ক্যারিয়ারে এই জিনিসটা লাগবে যখন জি, একটা এন্ড অফ দ্যা ডে, সো হোয়াই নট আই ডুইং দিস? অ্যান্ড ওখানেও তো অনেক কিছু শেখার আছে।
সো আমার মনে হয় এমবিএ ১ বছর করে ফেলা ইজ ফার বেটার। বেটার। নাইস ভাইয়া, থ্যাংক ইউ। সো আমরা মোটামুটি ক্যারিয়ার জার্নি বা এই বিষয়গুলো নিয়ে হুম, খুব সুন্দর একটা আলোচনা হলো ভাইয়া। হুম, খুবই থ্যাংকস এটার জন্য। আমাদের মানে যদি আমরা ক্যারিয়ারের কথা বলি, হুম। চাকরির কথা বলি বা বিজনেসের কথা বলি, আমাদের টোটাল বিষয়টা তো আমার ইকোনমি, আমার দেশের ইকোনমি, গ্লোবাল ইকোনমির উপর নির্ভর করতেছে। এখন বাংলাদেশের আমাদের যে এখন অর্থনৈতিক অবস্থা, তা আমরা তো হয়তোবা খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন পার করতেছি। এইখানে গভর্নমেন্টের তো একটা পার্ট, অবশ্যই গভর্নমেন্ট ইস এ বিগ স্টেক হোল্ডার। এছাড়া আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা হয়তোবা স্টুডেন্ট, আমরা যারা বিজনেস করি এবং বাংলাদেশে তো স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রির উপর নির্ভরশীল হুম, সবচেয়ে বেশি তারাই। তো সবাইকে মিলে বিভিন্ন বড়, বড় মেজর স্টক হোল্ডারদের কাছে যদি আপনার প্রত্যাশাটা বলেন এজ এ প্রফেশনাল, বা আপনি তো অবশ্যই ইকোনমিটাকে স্টাডি করেন আপনার মতন করে। যে এই যে আমি একটু বলেই দেই যে আমরা যারা হয়তোবা বিভিন্ন ইস্যুতে আমরা রাস্তায় দাঁড়াচ্ছি, আন্দোলন করতেছি। সো স্বাভাবিকভাবে এটা আ রাস্তা অবরোধ করে যখন আমি আন্দোলন করতেছি, তো ওটাই অবশ্যই আমার অর্থনীতির জন্য খারাপ এবং ব্যাড সাইন বয়ে আনছে। আমরা উন্নত বিশ্ব যদি দেখি যে আমার সিঙ্গাপুরের মনে হয় কোন রকমের রাস্তা অবরোধ করে কোন রকমের কোন সভা সমাবেশ করা একদম নিষিদ্ধ। এবং বেশিরভাগ মানে উন্নত অর্থনীতিতে আমি রাস্তা অবরোধ করতে পারব না আরকি। আমি পিসফুলি ডেমনস্ট্রেট করতে পারবো, আমি রাস্তার পাশে দাঁড়াতে পারবো। হুম, বাট আমি আপনার রাস্তা অবরোধ করতে পারব না। এবং আমাদের সংবিধানেও আছে যে কারো আ মানে যাতায়াতের পথে আমি বাধা দিতে পারব না। হুম, সো এগুলো সহ শুরু করে আর মব বা অন্যান্য জিনিসগুলো তো আরো মানে ভীতিকর। আ যে আপনি কেউ যদি ইট নিয়ে রাস্তায় দাঁড়ায়, আপনি গাড়ি ওদিক দিয়ে যাবেন না বা বাড়ি হুম, হুম, থেকে গাড়ি বের করবেন না। বাট যারা ১০০ কোটি, ১,০০০ কোটি টাকা ইনভেস্টমেন্ট নিয়ে বসে আছে, যে হয়তোবা পরিস্থিতি ভালো হলে করবে, তো স্বাভাবিক এরকম সিচুয়েশন থাকলে তো সে কখনোই ইনভেস্টমেন্ট করবে না। সে হয়তোবা অন্য দেশে করবে। হুম, উল্টা বিদেশি বিনিয়োগ তো আসবেই না। দেশের বিনিয়োগকারী হয়তোবা দেখবে যে আমি আফ্রিকায় যাই বা ভিয়েতনামে যাই বা মোটামুটি একটা স্টেবল পরিবেশ কোথায় আছে, আমি ওখানে ইনভেস্ট হুম, করব। হুম, সো এই সমস্ত বিষয়গুলা নিয়ে যে স্টেক হোল্ডার যারা আছে, পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে আপনার বিজনেস কমিউনিটি বা সবার যদি স্টেক হোল্ডার ধরে এবং গভর্নমেন্ট ইটসেলফ পলিসি মেকার যারা হুম, আছে, হুম, ধরে যদি একটু বলতেন ভাইয়া যে কিরকম একটা বাংলাদেশ হলে আমরা তো ভাই আমাদের স্বপ্ন বা বা আমাদের আইআইবি টিমের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ একটা এশিয়ান টাইগার যে কান্ট্রি গুলো আছে, সিঙ্গাপুর বলেন, আপনি কোরিয়া বলেন, দক্ষিণ কোরিয়া অবশ্যই। হুম, সো এরকম একটা দেশের দিকে আমরা যাবো। কারণ এতগুলো বাচ্চা জীবন দিল, হুম, এটা বৃথা হবে, এটা ভাইয়া কোনোভাবেই আসলে মেনে নেওয়ার ট্রু। মতো না। মানে ব্যাপারটা হলো কি, আমরা ওভারঅল সিচুয়েশনটা যদি দেখি রাইট নাও যেটা, হ্যাঁ? জি, So if you compare about 5th August before and after what happening in Bangladesh, what you have freedom. ইয়েস, That's for sure. হুম? এখন ফ্রিডমটাকে আমি কিভাবে ইউজ করব? জি, For a positive note or a negative note, জি, for the improvement of the country, হুম? বা improvement of myself. This is what important. এখন যদি তুমি চাও শুধু তোমার ভালো, তাহলে কিন্তু তুমি একভাবে কোনো কিছুতে পার্টিসিপেশন করবা। তুমি যদি চাও দেশের ভালো, তোমার পার্টিসিপেশন will be different. ডিফারেন্ট জি। এই ব্যাপারে আজকে যেহেতু আসছি, একজনের কথা বলা উচিত। হাদি ভাইয়ের কথা বলা উচিত একটু। অবশ্যই, হ্যাঁ? অবশ্যই, অবশ্যই। So the way he spoke all the time, অল দ্যা it's টাইম। like he never talked about himself. নেভার, নেভার, ইয়েস। তার মধ্যে ব্যাপারটা কি ছিল? দেশ। বেশ। হ্যাঁ? আমার দেশের স্বার্থ সবার আগে। সবার উনার সব ব্যাপারে কিন্তু একটাই জিনিস, জি, দেশের স্বার্থ যদি কেউ দেখে, তার সাথে সে ঐক্যমত। তার সাথে তার মতবিরোধ থাকতে পারে। থাকতে পারে। জি, কিন্তু দেশের ওই ব্যাপারটাতে সে তার সাথে একমত। একমত। ট্রু। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নেই। আমরা হাদিকে পছন্দ করতেছি। হি অবশ্যই। ইস এ ভেরি গুড গাই, এই এই সেই জি, সবাই আমরা বলছি, হ্যাঁ? জি, বাট ও যেটা বলছে, যেটা দেখে ওকে ভালো লাগা শুরু হয়েছে, জি, সেই জিনিসটাকে আমি করছি কিনা? এক্সাক্টলি দ্যাটস দ্য কোয়েশ্চেন। হাদি ভাই তো আপনাকে বলে নাই যে আপনি রাস্তা বন্ধ করে অ্যাম্বুলেন্স বন্ধ করে রাখেন। না, কখনো না, নেভার। সেদিন দেখলাম একজন তার বাচ্চা-কাচ্চা নিয়ে গাড়িতে বসে আছে। বাচ্চা-কাচ্চা অনেক কষ্ট হচ্ছে, সে বগুড়া যাবে। কিন্তু সে যেতে পারছে না, রাস্তা বন্ধ। হি ইস রিকোয়েস্টিং দিস মানে স্টুডেন্টস, প্লিজ হেল্প মি আউট। বাট নো ওয়াজ হেল্পিং আউট। সো এই জিনিসগুলো, এই যে একটা ম্যাচুরিটি গ্রো করা, এই ম্যাচুরিটি গ্রোটা আমাদের মধ্যে খুব দরকার। আমি যে জিনিসটা করছি সেটা কতটা রিলেটেবল উইথ what I'm going to get from it. আপনি রাস্তা বন্ধ করলে কি আর ইউ গোইং টু হ্যাভ দিস? এই ৩ দিন রাস্তা বন্ধ করে কি আমাদের ৭ কলেজের ভাইরা কি পেয়েছে যেটা চেয়েছে? না, পায়নি। তাকে ঠিক জায়গায় যেতে হবে। যে এটা রেসপন্সিবল, জি, সো ১ম এ উনার কাছে যান। গিয়ে জি, আপনার ব্যা ব্যা কথাগুলো বলেন। তারা কি রিঅ্যাক্ট করছে সেগুলো আমাদেরকে জানতে দেন। জনগণ আপনার সাথে কখন থাকবে? যখন জানবে
এই যে আপনি সরকারের কাছে গেছিলেন কিন্তু সরকার আপনার কথা শুনছে না। তখন আপনি তো ওখানে দাঁড়িয়ে থাকবেন না। আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে থাকব। এক্সাক্টলি। এটাই তো হয়েছে। ৫ই আগস্টে যে জি, ঘটনা ঘটেছে তার আগে তো সবাই আমরা রাস্তায় ছিলাম। ছিলাম। জি, কেন ছিলাম? কেন কি সবার দাবি কিন্তু একটাই ছিল। একটাই ছিল। জি, আপনার দাবিটা এমন হওয়া উচিত যেটা সবার দাবি। আদারওয়াইজ এই দাবির কোনো মূল্য কারোর কাছে দরকার নাই। নেই। সো এই জিনিসটা ভাবে যদি আমাদের ভাবা শুরু হয় তাহলে একটা ইমপ্রুভমেন্ট আমাদের মধ্যে আসবে। আরেকটা হলো আমাদের যে ল এনফোর্সমেন্ট এর অবস্থা, হুম? জি, হুইচ ইস ভেরি নরমাল। আমি কিন্তু এটাকে মানে আপনি যদি সরকারের কথা চিন্তা করেন আপনি বারবার এটা নিয়ে ক্রিটিসাইজ করছেন। বাট ১০-১৫ বছরের যে একটা মানে লাইন অফ পিপল জয়েন দিস জি। ওয়ার্ক মানে ল এনফোর্সমেন্ট এজেন্সিস আপনি ওটাকে হঠাৎ করে অ্যাবলিশ করতে পারবেন না, না। না। এবং অ্যাবলিশ করলেও ওই এগেইনস্ট এ যে পরিমাণ লোক লাগবে সেটা কি আপনার কাছে আছে নাকি? ওভারনাইট এটাকে তো ইট ইস নট ঢেলে পসিবল। সাজানো সম্ভব না। দিস ইস ইমপ্রুভিং ডে বাই ডে। আমি আমার কিছু বন্ধু-বান্ধব আছে বিদেশে। ওদেরকে একটা কথা বলছিলাম। 5th আগস্টের পর আমরা তো সবাই জানি ১০ দিন অলমোস্ট ১০ দিন জি, there is no police in কিচ্ছু বাংলাদেশ। ছিল না, কিচ্ছু কিচ্ছু ছিল না, ছিল না। কিচ্ছু ছিল না। আপনি যদি চিন্তা করেন এই ১০ দিনে বাংলাদেশে কি হয়েছে? কোন বড় একটা ম্যাসাকার এর কথা ভাবেন? কিচ্ছু হয়নি। না, বিকজ পিপল ওয়ার ইউনাইটেড। ইউনাইটেড এবং রাত জেগে, জেগে মানুষ এলাকা পাহারা দিত। পাহারা দিয়েছে, নিজেদের মধ্যে ইয়ে ছিল। If same thing happened to other countries within this subcontinent, জি, not only subcontinent, if you think about the ডেভেলপ কান্ট্রিজ। progressive countries, হ্যাঁ? কান্ট্রিজ। যারা ধরেন অন্য দেশে গিয়ে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে আসে এখন, হ্যাঁ? ওই দেশে যদি এই ঘটনা জি, ঘটতো, ওই দেশে এর আগে মানে পুলিশ থাকা অবস্থায় আমরা এইরকম দাঙ্গা অনেক দেখেছি। কিছু হ্যাঁ, জি। যেটা disastrous কিছু ঘটনা ঘটছে। আপনি বাংলাদেশ সেই হিসেবে আপনি জাস্ট you look at Bangladesh, this is like heaven at that time, ইয়েস, isn't it? হুম। তখন মানুষের কাছে অস্ত্রও ছিল। অস্ত্র ছিল। পুলিশ হুম। পুলিশ তারা অস্ত্র আপনার পেলে গিয়ে অস্ত্র চুরি করে নিয়ে গেছে। Still nothing happened. সো আপনি এই জিনিসটা কখনোই বলতে পারেন না যে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছে। আমি এটাকে পার্সোনালি ফিল করি না। হ্যাঁ, ইনসিডেন্ট হচ্ছে। আগে এগুলো পেপারে লেখা হতো না। এখন পেপারে লেখা হচ্ছে। পেপারে লেখার সাহস ছিল না। এখন পেপারে লেখার সাহস হয়েছে তাই পেপারে লেখা হচ্ছে। আপনি জানতে পারতেছেন। এবং আমরা কি করছি? আমরা আমাদের মধ্যে যে ধরেন আমাদের যে নিউজ মিডিয়া আছে, হুম? নিউজ মিডিয়া তো যথেষ্ট স্বাধীনতা এখন। ঠিক না? বাট এটার প্রপার ইউটিলাইজেশন ও দরকার আছে। স্বাধীনতা এটাই মানে না যে whatever you want to write, whatever you want to say, you are going to say. So there is a limitation always. এই লিমিটেশনটা আপনার মধ্যে নিজেকে গ্রো করতে হবে। সো এই জিনিসটাই আমার মনে হয় দেশের প্রতি যে আপনার পজিটিভ জিনিসগুলো এগুলোকে নিউজ মিডিয়ার থ্রুতে আরো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আপনি বিদেশে বিভিন্ন জায়গায় প্রচার করেন বাংলাদেশের অবস্থা কোন জায়গায় আছে। হ্যাঁ? এবার যে ইকোনমিক ইন্ডিকেটর এর কথা বলি। জি, ইকোনমিক ইন্ডিকেটর গুলো মানে ৫ই আগস্টের আগের থেকে পরের হুম। যদি আমরা চিন্তা করি, ওই আগের যে ইন্ডিকেটর গুলো আমি আসলে ওগুলো কনসিডার করি না। আচ্ছা, আচ্ছা। বিকজ আমার মনে হয় এই স্ট্যাটিস্টিক্স টা ঠিক ছিল কিনা আমি জানি না। জি, ইউ আর গেটিং a নাম্বার। Is this number is true or not? You really don't know. এক্সাক্ট ঠিক না? তোমাকে বলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি তুমি এত এক্সপোর্ট করেছো। আমরা কিন্তু এসে এক্সপোর্ট ফিগার ভুল পেয়েছি। এবং ওই যে ফরেন রিজার্ভ নিয়ে তো ডলার রিজার্ভ নিয়ে অনেক রকম বিতর্ক এটা ছিল। এটা ক্যালকুলেশন এ অনেক বিতর্ক ছিল। হ্যাঁ। সো এই যে ওটার সাথে এখনকার তুলনা আমি করতে চাই না। আমি যদি এখনকারটা এখনকার সাথেই তুলনা করি। দেশের ডলার রিজার্ভ ইস গুড। গুড ইয়েস। কোন সময় মানে ইয়ে নাই। ইনফ্লেশন ইস from 2 digits to 1 ওয়ান digit. ডে It's বিজনেস। coming less than 8 now right now. জি, মানুষের যেই জিনিসটা হয়েছে সেটা হলো আ যেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো ধরো ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি যেগুলো গ্রো করার কথা ছিল সেগুলো গ্রো করতে পারেনি। কেন কি? সবাই একটা ডায়নামার মধ্যে আছে। What change is coming জি, in this country? Because একটা গভর্নমেন্টের চেঞ্জ আসবে, অনেক জি, ট্রানজিশন আসবে। এটা প্রতি ইলেকশনের ১ বছরের মধ্যে এই ঘটনাগুলো কিন্তু ঘটে। আমরা যদি রিলেট করি এর আগে ইলেকশনের মানে অ্যাপার্ট ফ্রম দিস 15 ইয়ার্স এর আগের যদি তুমি ইলেকশন গুলো চিন্তা করো, তার আগের ১ বছরে কিন্তু এরকমই ঘটনাগুলো ঘটেছিল। জি, আমরা ওই ১৫ বছর সব ভুলে গেছি আসলে জি, কি হইতো। সো ওইগুলো চিন্তা করলে ইন্ডিকেটর ইস ফাইন। একটা নতুন গভর্নমেন্ট এসে যদি নতুন সেট অফ পিপল শুধু বাংলাদেশের জন্য কাজ করতে চায়, সেটার প্লেইং ফিল্ড ইজ রেডি। আচ্ছা নাইস। জাস্ট হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু প্লাগ অ্যান্ড প্লে ইয়েস। উইথ দ্য রাইট পিপল। তুমি যদি ঠিক জায়গায় ঠিক মানুষ বসায় চালাতে পারো, ইট উইল বি ভেরি গুড। এই ব্যাপারে আরেকটা কথা বলব, সেটা হলো আমরা নিজেদের মধ্যে যখন ক্রিটিসিজম করি, ক্রিটিসিজম করার সময় আমরা ভুলে যাই যে এই ক্রিটিসিজম কিন্তু আরো কিছু মানুষ শুনছে। নট লাইক যে বাংলাদেশের মানুষই শুনছে। আচ্ছা এর বাইরের কিছু মানুষই শুনছে। আমি কিছুদিন আগে একটা ক্রিটিসিজম শুনলাম। এই ২-১ দিনের মধ্যেই। তো
আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি? যখন আমরা একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট খুঁজবো, তখন আমরা অনেকগুলো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এর কথা বলি। তখন একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ হলো আমাদের লেবার কস্ট। লেবার কস্টটা কম। ভেরি লোয়ার দ্যান চায়না, ভিয়েতনাম, ফিলিপিন্স, ভেরি লোয়ার। সো আমরা সবসময় এই জিনিসটাকে প্রমোট করি। তো সেদিন একজন বললেন যে, আমাদের ওয়ার্কফোর্স এর ভিয়েতনাম বা ফিলিপিন্সের লোকটা যে কাজটা ৩০ মিনিটে করে, আমাদের ওই লোকটা নাকি ওই কাজটা ১ ঘন্টা বা ১.৫ ঘন্টার মধ্যে করে। সো আই এম কান্ট রিকল দ্য রাইট মানে নাম্বার। স্লো করে আমাদের। খুবই স্লো করে। আচ্ছা, I don't know how far he or she is true. মানে আচ্ছা। উনি কোন জিনিসটা দেখে এই জিনিসটা তাহলে এনালাইজ স্লো করলেন। করলে তো আল্টিমেটলি কস্টিংটা হ্যাঁ, তো আর বাড়তেছে। আমার খুব শখ আছে যে উনির এনালাইসিস এর রিসার্চ পেপারটা আমার দেখার যে উনি কিভাবে রিসার্চ কিসের বেসিসে করেছে। এটা করছে? হ্যাঁ। কেন কি আমি অ্যাজ এ ব্যাংকার আমি অনেকগুলো ফ্যাক্টরিতে ভিজিট করেছি। জি। হুম? ইভেন আমি এতে আসার পর এটাতে বিডাতে জয়েন করার পর আমি আ কয়েকটা ইকোনমিক জোন ভিজিট করেছি। ওখানেও কিছু দেখেছি। সো ফরেন ইনভেস্টর আর সো হ্যাপি উইথ দিস মানে ওই লেভেলটা। হ্যাঁ। এই লেবার ফোর্স এর সাথে এত হ্যাপি এবং এমন না যে ওই ফরেনারদের শুধু বাংলাদেশে ফ্যাক্টরি আছে। তার অনেক জায়গায় এই আছে। ফরেনারদের আরো অনেক জায়গায় ফ্যাক্টরি আছে। জি। স্টিল হি ইস হ্যাপি। আরেকটা ফরেনারের কথা বলি। হি ইস নট ইনভেস্টেড ইয়েট। তো আমি এই কদিন উনাকে নিয়ে অনেকগুলো ইকোনমিক মানে অনেকগুলো ইকোনমিক ২-৩ বার করে ঘুরলাম। সো আমি আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যানের সাথে উনাকে একদিন দেখা করালাম। তো এক্সিকিউটিভ চেয়ারম্যানকে took a review from him. জি। How you are liking Bangladesh. So it's nothing like other countries. ওয়াও! It's so good. মানে সে ইমপ্রেসড, অনেক বেশি হ্যাঁ, ইমপ্রেসড। ও এখনো ইনভেস্ট করেনি। আমি বলছি না যে সে ইনভেস্ট করার আগে অনেক কিছু সে ভাববে-টাববে ঠিকই আছে। বাট the service they are getting, the way people of Bangladesh dealing with him, he's so happy. সো এই জিনিসটা সে বিদেশে পায় নাই। তার রিভিউ আর আপনার রিসার্চ এর রিভিউ। I'll go for this review. The review of a person rather than that numerical figure you are getting in your research paper. ইয়েস। সো এই রিসার্চ গুলো করার আগে এবং এটা মিডিয়াতে এইভাবে প্রকাশ করার আগে, হ্যাঁ? আপনাদের আরো কিছুবার ভাবা উচিত ভাবা উচিত। যে আপনি কোন জায়গায় ডিসকাশনটা করবেন। আপনার ডিসকাশনটা হওয়া উচিত তো ধরেন বিভিন্ন মিনিস্ট্রির সাথে। জি। তাদের সাথে ক্লোজ ডোর মিটিং হবে। হওয়া উচিত। জি। So people of other competitive country, they are getting this research paper and they are going to promote their country on the basis of this research paper. Yes. So you are allowing this to happen. So এই ব্যাপারে আমাদের অনেক বেশি সচেতন হওয়া উচিত। ট্রু, ট্রু। That's it. সো ভাইয়া ওই যে একটা পারিবারিক শিক্ষার ব্যাপার আছে। যেমন আমরা বলি না যে পরিবারে কোনো একটা ইনসাইড এর কথা মনে করেন, সে ফর এক্সাম্পল আমার ভাইয়ের একটা দোষ বা আমার বোনের একটা দোষ। আমরা পরিবারের ভিতরে বসে ওটাকে কারেক্ট করার চেষ্টা করি যে তুমি এই কাজটা করো না। কিন্তু আমরা চেষ্টা করি যে এলাকার লোক যাতে না জানে, বাইরের লোক না। হুম। অ্যাজ এ কান্ট্রি আমরা তো একটা পরিবার। এই জিনিসটাই আমাদের দরকার হ্যাঁ, আরকি। যে আমাদের যতই দোষ থাকুক হয়তোবা একটা সেক্টরে আমি খারাপ। সো হুম। এটা আমি যদি ইন্টারন্যাশনালি পাবলিসিটি করি তাহলে আল্টিমেটলি স্বাভাবিকভাবে আমাদের কম্পিটিটর নেশন যারা আছে Exactly. তারা এটার বেনিফিট হুম, হুম। অবশ্যই। সো সেটাই ভাই বা আমার মনে হয় যে আমরা এতগুলো মানুষ রক্ত দিল, আমাদের ছোট ভাই-বোনেরা এত হলো, সর্বশেষ হাদী ভাই আমাদের মারা গেলেন। সো উনার স্বপ্নের বাংলাদেশটাকে যদি আমরা অ্যাচিভ না করতে পারি, উনার সন্তান যখন বড় হবে, হুম। তখন যদি আসলে স্বপ্নের বাংলাদেশটা তার কাছেও অধরা থাকে, তাহলে মনে হবে যে আমার বাবা কেন মারা গেল? এবং এটাই আরকি। প্রত্যেকটা শহীদের মানে সন্তানদের। আমাকে যেই জিনিসটা আসলে ইন্ডিপেন্ডেন্ট চলা দরকার সেটাকে ইন্ডিপেন্ডেন্টলি রাখা দরকার। জি, আমার সব ডিসিশন শুড নট বি পলিটিক্যাল ড্রিভেন। জি, ঠিক না? একটা পলিটিক্যাল পার্টি আসতে পারে। জি, এই পলিটিক্যাল পার্টির একটা ভিউ থাকতে পারে। কিন্তু তাদের জানা উচিত। যেমন ধরুন বাংলাদেশ ব্যাংকের জি। একটা ইন্ডিপেন্ডেন্স দরকার। তারা সবসময় সরকারের আন্ডারে কাজ করছে, অর্থ মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করছে। তা ইট ক্যান বি মিসইউটিলাইজড হুইচ হ্যাপেন্ড আর্লিয়ার। ইয়েস, ইয়েস। হুম? সো আমার তো ওই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। এক্সাক্টলি। এটার জন্য কি করতে হবে? আমাকে ওই জায়গাটাকে ইন্ডিপেন্ডেন্ট করে করে দিতে হবে। দিতে একটা হবে। গভর্নিং বডি পুরো আলাদা হয়ে যাবে। আলাদা, আলাদা। So এই ডিসিশন গুলো দেশের স্বার্থে নিতে হবে। নেক্সট পলিটিক্যাল পার্টি। এক্সাক্টলি। দ্যাটস ইট। এবং সেম গোস ফর আমরা যদি বলি বিচার বিভাগের স্বাধীনতা। মানে বিচার বিভাগকে যেমন এবং আমাদের হ্যাঁ ভোট না ভোটের ব্যাপারগুলো হুম। আছে। বিচার বিভাগের স্বাধীনতা প্রত্যেকটা গণতান্ত্রিক দেশেই দরকার। হ্যাঁ। না হলে কোন দেশের নাগরিক তো কোন বিচার পাবে না। হুম। স্বাভাবিকভাবে যদি পলিটিক্যাল পার্টি বা আইন মন্ত্রণালয় বা আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি ইনফ্লুয়েন্স করতে পারে, ইভেন বা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট যদি ইনফ্লুয়েন্স করতে হুম। পারে, তো স্বাভাবিকভাবে তো বিচার হবে না। এবং প্রেসিডেন্টের যেরকম আপনার ক্ষমা করে দেওয়ার সুযোগ আছে যেকোনো একটা হুম। এখন পর্যন্ত আছে। আছে। দেখা গেছে যে আমাদের সাবেক বিগত সরকারের জেনারেলের ভাই খুনের দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাকে ক্ষমা ক্ষমা করে করে দেবে। দেওয়া হয়েছে। ফেনীতে একজন পিপি পাবলিক প্রসিকিউটর তাকে খুন করে কেটে নাকি পানিতে ফেলে দেওয়া হইছে। তাকে মাফ হুম। করে দেওয়া হইছে। হুম। এখন আপনি যখন এবং মাফের প্রসেসটা তো আমি যতদূর জানি যে তাকে দোষটা স্বীকার করতে হয়। হুম। স্বীকার করতে হয় যে আমি এই কারণটা সে করেছি, স্বীকার করল তারপরে তার শাস্তিটা মকুব হয়ে গেল। মওকুফ হয়ে গেল।
তাহলে এই জিনিসটা তো মানে কিভাবে ডাজন্ট মেক সেন্স। এবং আরো যদি আমরা বলি যে নির্বাচন কমিশনটাকেও তো অবশ্যই স্বাধীন হতে হুম। হচ্ছে। সো সাংবিধানিক যত প্রতিষ্ঠান আছে সেগুলোকে স্বাধীনভাবে হ্যাঁ, এই ক্ষেত্রে মানে আরেকটা জিনিস চলে আসলো। এই হ্যাঁ ভোট না ভোটের যে জিনিসটা আসলো। আমরা এখন হ্যাঁ ভোট আর না ভোটকে প্রমোট করছি বিভিন্ন জায়গা থেকে। on the basis of that যে আপনি ভবিষ্যতে স্বাধীনতা পাবেন, আপনার এই চেঞ্জ আসবে। এটার ইমপ্যাক্ট কিন্তু অনেক দূর পর্যন্ত। জি, ইভেন ইন দ্যা ইকোনমি ইট হ্যাজ এ ইমপ্যাক্ট। জি, আমরা ইকোনমিক ইমপ্যাক্ট কিন্তু বোঝানোর চেষ্টা করি না। চেষ্টা করি নাই। আমাদের যে ইমপ্যাক্ট গুলো আমরা বোঝাচ্ছি সেগুলো একদম সাধারণ ইমপ্যাক্ট। জি, হ্যাঁ? এটা দিয়ে আমি রিচ করব অবশ্যই। জি, সাধারণ জনগোষ্ঠীকে আমরা এটা দিয়ে রিচ আউট করব। বাট there is a intellectual group of people in জি, বাংলাদেশ। ওদেরকেও তো বোঝাতে হবে যে এটার ইমপ্যাক্ট কত দূর পর্যন্ত যাচ্ছে। জি। সো ওই জিনিসটা তো একটু ফোকাস করা উচিত এই কম সময়ের মধ্যে অবশ্যই, হলেও। অবশ্যই। অবশ্যই ভাই মানে আমরা যদি বলি যে রাজনীতি, অর্থনীতি এবং বিজনেস সবগুলো তো পারস্পরিক একদম হুম, রিলেটেড। যেমন আমার যদি দেশে অস্থিরতা থাকে, দাঙ্গা-হাঙ্গামা, খুন-খারাবি চলতে থাকে এবং একটা এরকম দুঃশাসন থাকে যে আমি আমার টাকা একজন নিয়ে গেল, হুম, আমি মামলা করে তার কাছ থেকে টাকাটা বের করতে পারছি না। হুম, তাহলে অবশ্যই দেশে বিজনেস হবে না। সবাই বিজনেসম্যানরা অন্য জায়গায় চলে যাবে। অথবা দেশের ভিতরে চুপচাপ বসে থাকবে বা অন্য দেশে ইনভেস্ট করবে। হুম, কারণ পৃথিবী এখন ওপেন। এটা আমি যদি বলি আইন-শৃঙ্খলা বা দেশের অবকাঠামো সবকিছু এবং রাস্তাঘাট সবকিছু মিলে এরকমটা ব্যাপার। এবং রাজনীতি সেখানে একবারে পুরোপুরি মানে অর্থনীতিটা রাজনীতির সাথে ওইভাবে খুবই অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। হুম। ওই জিনিসটা তো অবশ্যই আছে। এই জিনিসগুলো আরকি। এগুলো সব মিলায় আমাদের ইকোনমি। আর সব ইকোনমির আরেকটা পার্ট ধরো আমাদের ইয়াং মানুষ যারা এখন নতুন ব্যবসা শুরু জি, করছে, এখন নতুন একটা ওয়ার্ড we are জি। all chatting about it is about startup স্টার্ট হ্যাঁ? জি, তো এই স্টার্টআপ কে প্রমোট করার জন্য আমাদের কি, জি, কি করা লাগবে না করা লাগবে সামনে এটার একটা মানে দিক নির্দেশনা খুব জরুরি। বিকজ এক্সাক্টলি। দিস ইস মানে এটার কোনো রেগুলেশনই নেই জি, বাংলাদেশে। এইটাকে উইদিন রেগুলেশন নিয়ে এসে এই দেখুন মধ্যেখানে যে অনেকগুলো occurrence ঘটেছে বিভিন্ন স্টার্টআপ নিয়ে। স্টার্টআপ। এই স্টার্টআপ গুলো থেকে মানুষের প্রতি আবার কনফিডেন্স তৈরি করার জন্য এটা একটা রেগুলেশন লাগবে। এক্সাক্টলি। এই রেগুলেশন এ বেস করে যারা চলতে পারে এবং এই স্টার্টআপ গুলো ধরো ফাইন্যান্সিয়াল সেক্টরে এই স্টার্টআপ গুলোকে যখন আ কোনো একটা ভেঞ্চার ক্যাপিটালিস্ট বা জি, একটা ব্যাংক যখন ফাইন্যান্স করতে যাচ্ছে, তখন অনেকগুলো দিক উঠে আসে। তো ওই জিনিসগুলোকে কিভাবে আমরা এই সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করব, ওই জি, জিনিস নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। এবং ওটা নিয়ে আমরা কাজও করতেছি। জি। এক্সাক্টলি এবং আ একটা তো হচ্ছে ইনস্টিটিউশনাল জায়গা থেকে এবং আমাদের যারা স্টার্টআপ এর উদ্যোক্তা যেরকম আমি আজকে দেখছিলাম একটা ভাইয়ের পোস্ট। উনি বাংলাদেশের বেশ প্রমিনেন্ট একজন বিজনেস পারসন এবং উনি গ্রুমিং ও করে। নামটা বলছি না। বাট দেখলাম যে যারা আমরা ইউএসএ বা ইউরোপের যে ক্যাপিটাল সারপ্লাস যে কান্ট্রি গুলা যেখানে ইন্টারেস্ট রেট 0 বা 0 র কাছাকাছি, তো ওরা প্রচুর ক্যাশ বার্ন করতে পারে। হুম, আপনি Facebook দেখেন, Google দেখেন, Uber দেখেন, Netflix দেখেন প্রত্যেকটা মডেল মোটামুটি সেম। যে তার অনেক ক্যাশ বার্ন করে বিশাল একটা ইউজার গোষ্ঠী তৈরি করছে। এখন তারা ক্যাশ কাউ এ পরিণত হচ্ছে ধীরে অনেক প্রফিট তৈরি করছে। এবং ওদের মডেলটা মোস্টলি বিশেষ করে Facebook বা Google এর যে অ্যাড বেস মানে ডাইরেক্ট হুম, ক্লায়েন্টের কাছে আপনার আমার কাছে সরাসরি টাকা নিচ্ছে না আনলেস আনটিল আমরা কোন বিজনেস প্রোডাক্ট ওদের হুম, কাছ থেকে কিনছি। অ্যাজ এ নরমাল Gmail খুলতে, হুম, নরমাল Google সার্চ করতে আপনাকে পে করতে হচ্ছে না। তো আপনি এড দেখার মাধ্যমে ও রেভিনিউটা জেনারেট করতেছে অন্য সাইড থেকে। যাই হোক ওই মডেলে আমাদের দেশে তো ক্যাপিটাল সারপ্লাস নাই। আমাদের ক্যাপিটাল আমরা ডেফিসিটে আছি। আমরা একটা ইন্টারেস্ট রেট অনেক হাই। আমাদের দেশে খুব ক্যাশ বার্নিং কোন মডেল নিয়ে এসে যদি আমরা তৈরি করতে চাই এবং ইফ দ্যাট এবং ইউনিট ইকোনমি যেটা যে একটা পর্যায়ে গিয়ে যত আমার ইউজার বাড়তেছে তত আমার কস্ট আমার ক্যাশ ফ্লো বাড়তেছে, রেভিনিউ হুম, বাড়তেছে। যেটা আপনার বিকাশ দেখাতে পারছে। লাস্ট ডেকেডস এ আমি বলব খুব ২ টা ভালো স্টার্টআপ হচ্ছে বিকাশ এবং পরবর্তীতে বিকাশকে কপি করে নগদ। তার আগের ডেকেডস এ ছিল হচ্ছে গ্রামীণ ফোন বা ওই টেলকম হুম, যেগুলো ছিল। ওদের তো ইউনিট ইকোনমিক্স বা বেসিক ইকোনমিক্যাল কনসেপ্ট গুলা ক্লিয়ার ছিল আরকি যে আমি কিভাবে রেভিনিউ ক্যাশ ফ্লো মেক করব। হুম, সো আমাদের স্টার্টআপ উদ্যোক্তাদের মধ্যে অনেকেরই আছে যে আমাদের চিন্তাভাবনাগুলো ওই ইউএসএ, কানাডা বা ইউরোপের যে ক্যাশ বার্নিং মেকানিজম যেটা এবং নাম্বার অনেক বড় নাম্বার, আমার ইউজার গ্রুপ অনেক বেশি। কিন্তু আমার ক্যাশ কিভাবে আসতেছে সেটার চিন্তা নাই। হুম, এর একটা গ্যাপ আছে। সো আমার যদি ইউজার বাড়লে আমার মডেলটা হয়তোবা ইভেন এড মডেলও না। হুম, হুম, কিন্তু আমি প্রচুর ইউজার দেখাচ্ছি। কিন্তু প্রতিটা ইউজারে আমি ভর্তুকি দিচ্ছি। আমার ইউজার আসতেছে। আমি টাকা হুম, দিচ্ছি, আমি ৳১,০০,০০০ র জিনিস ৳৫০,০০০ য় দিচ্ছি। এইজন্য ইউজার আসতেছে। হুম। কিন্তু এই মডেলটা আল্টিমেটলি সাস্টেইনেবল কিভাবে হবে এরকম কোন প্রজেকশন নাই। না প্রজেকশন নাই এটার মূল কারণ কি? আমি যখন একটা ব্যবসা শুরু করছি এই যে স্টার্টআপ, জি, স্টার্টআপ এর আম মডেলে মেক্সিমাম লোক যারা স্টার্টআপ শুরু করলো তাদের মূল ব্যাপার কি? একটা ইনভেস্টরকে এখানে নিয়ে আসা। জি, এইটা মোটিভ। কিন্তু এই স্টার্টআপ থেকে বিজনেস করে জি, এইটা থেকে রেভিনিউ জেনারেট করার মোটিভ ইস ভেরি লেস। ইয়েস, ঠিক আছে? ওই জিনিসটা আসলে আমাদের ওই আম কনসেপ্ট থেকে বেরিয়ে আসতে হবে। জি। আমাকে এটাকে একটা রেভিনিউ জেনারেটিং মেশিনে করে মেশিন হিসেবে পরিণত কত করতে হবে। জি, ফার্স্ট অফ অল। আরেকটা হলো
এখন একটা ফরেন ইনভেস্টরকে যখন আমি এখানে আমার স্টার্টআপে ইনভেস্ট করার জন্য অ্যাট্রাক্ট করব, আমার তো এখানে একটা সেট অফ রেগুলেশন থাকবে। জি, এই সেট অফ রেগুলেশনটা ১ম এ লাগবে। তো মানে আমি যদি চিন্তা করি একটা স্টার্টআপের ভ্যালুয়েশন, এই ভ্যালুয়েশন করার মতো লোক পাচ্ছি না কাউকে এই বাংলাদেশে ধরেন। there's a lot of people, স্কিল পিপল এর কোনো অভাব নেই। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট আমাদের তো এই এক্সপেরিয়েন্সটা নেই। কেন কি আমাদের এক্সাক্টলি। স্টার্টআপের সংখ্যাই অনেক কম। জি, ঠিক আছে? মানে প্রপার স্টার্টআপ। ইয়েস, ঠিক আছে? তো ওইটা নিয়ে আমরা কিছু কাজ করছি। কিছুদিন আগে ন্যাশনাল কমিটি বসেছিল বাংলাদেশ ব্যাংকের সাথে জি, উইথ বিডা। তো উই হ্যাভ ডিসাইডেড যে আমরা স্টার্টআপ এর জন্য একটা গ আলাদা বডি করব। সেই বডি একটা নতুন সেট অফ রেগুলেশনস টা ম্যাপ তৈরি করবে। আরেকটা হলো স্টার্টআপ এর ভ্যালুয়েশন কিভাবে না হবে এটার একটা ওয়ে দিবে আমাদের। সো এটা নিয়ে কাজ হচ্ছে আমার মনে হয় সামনের দিকে উইদিন a ইয়ার আই থিংক নট মোর দ্যান দ্যাট উইদিন a ইয়ার উইল গেট a রেজাল্ট অফ ইট অ্যান্ড এটা থেকে বিভিন্ন স্টার্টআপ এর অনেক ওয়ে অফ বিজনেস বেরিয়ে আসবে আমার মনে হয়। নাইস, 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 চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। খুবই চমৎকার একটা সেশন হলো। মানে আপনার সাথে আসলে মনে হচ্ছে যে আরো আড্ডা দেই। আ মানে খুব ভাল লাগে। এই তো ভাইয়া অনেকদিন পর আপনার থ্যাংক ইউ। সাথে একটা মিট করার সুযোগ হলো। অনেকবারই ভাবছি ভাইয়ার সাথে দেখা করব। হুম, আর আমার অফিসেও আপনার অফিসের কাছাকাছি। হুম। সো আই হোপ যে আরো আমরা আড্ডা দিব। মানে অফকোর্স মানে আড্ডার আসলে তো শেষ নাই। জি। যে মানে মানে হয়তো এখানে বসে আড্ডা না দিয়ে আরেক জায়গায় হ্যাঁ, আড্ডা জি দিব। ভাইয়া ওইটাই। নাথিং এলস। আর এবং এই উদ্যোগটা শুরু করার মানে আইএবি পডকাস্ট শুরু করার আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে যে ভাইয়া আপনি বা আপনার মতো যারা আমাদের ভাই ব্রাদার আছেন যারা আমাদের হয়তোবা সিনিয়র আছেন, সমবয়সী জুনিয়রও ইভেন হতে পারে। হুম, মানে এই যে একটা আড্ডা হয় কি যে একটা পর্যায়ে গিয়ে আসলে ভাই এই আড্ডাটা ওইভাবে হচ্ছে না। হুম, একটা সময় বিশেষ করে কোভিড এর আগে আমরা তো রেগুলার ওই যে আমরা ইয়া করতাম। আপনার মনে আছে আমরা ওই যে ইফতারের প্রোগ্রাম হ্যাঁ। গুলা করতাম। আমাদের বেশ মোটামুটি একটা গেট টুগেদার হতো। প্রোগ্রাম হতো হ্যাঁ। গেট টুগেদার হতো। কিন্তু এই কোভিড এর পরে একটা গ্যাপ হয়ে গেছে। আর আমারও হচ্ছে আ বাচ্চা-কাচ্চা সব মিলায়া চাকরি এভরিওয়ান ইস গেটিং বিজি। বিজি এক্সাক্টলি। সো তো এটার মধ্যে আমাদের হ্যাঁ, সময় বের করতে হবে। ওই জায়গা থেকে ভাইয়া এটা করা যে একটা আড্ডাও হইলো, হুম, ভালো লাগা হইলো। আর জিনিসটা একটা স্মৃতি হিসেবে থেকে গেল। আর কিছু মানুষ তো অবশ্যই অবশ্যই। এই ভাইয়া আমাকে যে একটু হলেও যদি কাউকে হেল্প হেল্প করতে করা পারি বা এটা থেকে কেউ যদি কিছু একটা নিয়ে হুম, সেটা নিয়ে কাজ করতে কাজ পারে দ্যাট করে ইস মানে হোয়াট সাকসেস ইউ আর গোইং টু হ্যাভ। এক্সাক্টলি, এক্সাক্টলি এবং আরেকটা বড় বিষয় যেহেতু আমরা শুধু ডিউ ফাইন্যান্স এর আমাদের কমিউনিটিতে ইয়াগুলা করতাম Zoom এর মাধ্যমে বা Google Meet এর মাধ্যমে লাইভ স্ট্রিম করে। তো এইটা তো আমাদের যেহেতু YouTube এ যাচ্ছে ওপেন ফর এভরিওয়ান। সো এক্সাক্টলি। আমার কথা হচ্ছে যে এত চমৎকার ভাইয়া আপনাদের সাথে আমাদের কানেকশনটা আছে। আমরা পরিচিত হুম, হচ্ছি। সো হোয়াই নট গাইড দা মানে হোল কান্ট্রি যারা এরকম জিনিস খুঁজছে বা এটা জানতে চাচ্ছে, বুঝতে সবসময়। চাচ্ছে। সো ওরকম জায়গা থেকে এটা করা। তার নেক্সট ফেজ এ ভাইয়া আমাদের যে আরেকজন ছোট ভাই আছেন আহনাফ মোহাম্মদ তৌসিফ ও একটু আপনার সাথে কোয়েশ্চেন আচ্ছা, বা কথাবার্তা বলবে। সো ওয়েট করতেছে। আমি ওকে তাহলে ইনভাইট করছি। এক্সাক্ট। থ্যাংক ইউ। কোনো থ্যাংক সমস্যা ইউ নেই। ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Assalamu alaikum and a very good evening to you all. This is Anak Mohammad Tosif, and today we are into the second half of our today's podcast session with Mr. Imran. তো ইমরান ভাই আমরা যেখানে ছিলাম আপনি অ্যাজ আ ব্যাংকার ইউ হ্যাভ জয়েন্ট বিডা লেটলি তাই এখন what is the role of investment professionals in Bangladesh investment ecosystem to specify আর to specifically যদি আমি বলতে চাই বাংলাদেশে ইনভেস্টমেন্ট প্রফেশনাল এই পেশাটা তো সেরকমভাবে গড়ে ওঠেনি তবে ব্যাংকাররা বিশেষ যারা টপ টায়ার ব্যাংকার, টপ 5 ব্যাংকস কে কাজ করেছে, যারা ফরেন এক্সচেঞ্জ, ফরেক্স ডিভিশনে অথবা ক্রেডিট ডিভিশনে টপ পারফর্মিং ব্যাংকার। অ্যাট দি সেম টাইম যারা ফরেন ব্যাংকার HSBC, SCB ওইখানে কাজ করেছে। তাদেরকেই আমরা দেখি দে টেক দ্য লিড রোল ইন ইনভেস্টমেন্ট প্রমোশনস। আপনারা হুম। যেহেতু টপ RM, আপনারা ফরেন ক্লায়েন্টস, লোকাল ক্লায়েন্টস, টপ ক্লায়েন্ট গুলো আপনাদেরকেই হ্যান্ডেল করতে হয়। সো আপনি আমাকে একটু বলবেন ফর দ্য নিউ জেনারেশন recent grad or someone who has been 4 to 5 years into their banking industry হ্যাঁ মানে how should they prepare themselves as investment professionals at the mid range of their career or at least 2 to 3 years from now? এখন ব্যাংকিং এমন একটা ক্যারিয়ার না, ব্যাংকিং এ যারা মেইনলি যারা ইনভেস্টমেন্ট জোনে আছে, যারা ধরেন ফরেন লোন বা লোকাল লোন এই রিজিয়ন এ কাজ করে, কর্পোরেট ব্যাংকিং এ কাজ করে, তাদের ফোকাসটা হলো ইন্ডাস্ট্রি বেসড। এখন কোন ইন্ডাস্ট্রি ভালো, হুম, হুম। ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, জি। হ্যাঁ? তারপর ওই ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রির মধ্যে আবার সাবসেক্টর আছে। এই সাবসেক্টর গুলো কোন দিকে মুভ করছে এবং ভবিষ্যতে যেই বুমিং একটা বিভিন্ন জায়গায় সময় আসে, একটা ইন্ডাস্ট্রি বুম করতে যাচ্ছে, আরেকটা ইন্ডাস্ট্রি going to be fall যেমন স্টিল ইন্ডাস্ট্রির কথা বলি। স্টিল ইস ফলিং রাইট নাও। আপনি যদি পোল্ট্রি সেক্টরের কথা বলেন, পোল্ট্রি ইস বুমিং রাইট নাও। Agro and ঠিক আছে? poultry, অ্যাগ্রো পোল্ট্রি। সো এই নিউজ গুলো, এই নলেজ গুলো সবসময় রাখা। মার্কেটের সাথে সবসময় নিজেকে তাল মিলিয়ে চলা। হুম। ইনফরমেশন বেসিক্যালি ইনফরমেশন ইস দ্য সামথিং দ্যাট ইস ইউ আর গোইং টু ক্যাপিটালাইজ অল দ্য টাইম। আপনার কাছে যদি এই ইনফরমেশন গুলো সবসময় টাইম টু টাইম আসতে থাকে এবং আপনি জানেন এই ইনফরমেশন কোথা থেকে নিতে হবে, জি। দিস ইস
going to মানে help you to grab more customers, more investment, and to grow yourself. এটা একটা ইস্যু। আরেকটা ইস্যু হলো যখন আমরা এই কর্পোরেট ব্যাংকিং এ কাজ করি তখন রিলেশনশিপ ম্যানেজমেন্ট। হুম, হুম। It's not about relationship with your investors. It's within your office. It's within the Beyond the government, office এবং yes, government bodies, হ্যাঁ? তো যাতে আপনি যখন একটা সমস্যায় পড়েন, আপনি জানেন যে আমার কাছে এর কাছে গেলে আমি এটার সলিউশন দিব। এই সলিউশন আপনার নিজের জন্য লাগবে, আপনার কাস্টমারের জন্য লাগবে। আচ্ছা। ঠিক আছে? এই সলিউশন যার কাছে থাকবে, কাস্টমার তার কাছেই মুভ করবে সবসময়। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। সো যেমন আমি আজকে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর কি এই ৬ মাসে I have grown myself. It's like I have built relationship with lot of agencies, বিভিন্ন অবশ্যই। embassies, government agencies, NBR বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী, everyone, someone is there. অবশ্যই। I হ্যাঁ, can talk right now. স্পেশালি ইউ আর দ্য পার্ট অফ অথরিটি। Exactly. এইজন্য আপনার কথা বলার গ্রাউন্ডটাও এখন বেশি। এখন অ্যাক্সেস হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। এই রিলেশনশিপটাকে আমি কি আজকে এই বিটা থেকে চলে যাবো? I am going to join my bank again. হুম, হুম। So আমি কি করব? ওদের সাথে যোগাযোগ বন্ধ করে দেব? না, না। I should not. অবশ্যই। আপনি courtesy মেইনটেইন করবেন। তাদের সাথে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করবেন। তাদের হ্যাপি নিউ ইয়ার একটা টেক্সট পাঠান। ঈদের সময় টেক্সট পাঠান। একটা মাঝে, মাঝে র্যাপো ফোন করে যেন হ্যাঁ। এই যে কমিউনিকেশন স্কিলটা, এইটা সবসময় আমাদের কাছাকাছি থাকতে হবে। অ্যাজ এ শিওর। ব্যাংকার, ইনভেস্টমেন্ট মেন্টর যে টাইপের আপনি যেকোনো প্রফেশনে থাকেন, ইট উইল হেল্প ইউ আ লট। জি। সো এই দিস 2 থিংস যে তুমি ইনফরমেশন এ সবসময় আপ টু ডেট এবং তোমার কমিউনিকেশন স্কিল ইজ লাইক দ্যাট ইউ ক্যান go out all out for everything, for any information you have the access. So এই ২ জিনিস থাকলে আমার মনে হয় they'll মানে পারফেক্ট, পারফেক্ট। achieve everything. Pure words of wisdom from a veteran banker. Thank you ভাইয়া। তাহলে এখন মুভিং অন টু দ্য ব্যাংকিং অ্যান্ড দ্য এমপ্লয়মেন্ট সাইড, হ্যাঁ? In recent days we have witnessed that the biggest bank, Islamic Bank Bangladesh, who has got a big layoff, probably the biggest in the history of the banking industry in Bangladesh. হ্যাঁ, তো এই লেঅফটা তো শুধু আমরা তো ইসলামিক ব্যাংককে দেখলাম। তবে বিয়ন্ড ইসলামিক ব্যাংক আরো বেশ কিছু 4th জেনারেশন ব্যাংকও কিন্তু স্ট্রাগল করছে এবং তাদের টপ টায়ার থেকে শুরু করে মিড রেঞ্জের এবং লোয়ার মিডের প্রচুর পরিমাণ ব্যাংকারদের কিন্তু তারা লে অফ করেছে, কিছু স্যালারি হল্ট করেছে। তো দিস আর সার্টেইনলি এমপ্লয়মেন্ট ক্রাইসিসেস উইদিন দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড বিয়ন্ড। ব্যাংকিং ইন্ডাস্ট্রি যখন সাফার করবে, এন্টায়ার ইকোনমি সাফার করবে, এটাই স্বাভাবিক, এটাই তো so moving on, এখন what would be your advice to those bankers who had been laid off at the same time who are on the verge of being laying off? অনেকে হয়তো জব সিকিউরিটি নিয়ে এখন কনসার্ন, স্টার্টিং ফ্রম একদম ধরেন ভিপি লেভেলেও এমন অনেকে আছে যারা ইনক্রিমেন্ট তো দূরের কথা, জব সিকিউরিটি নিয়েই তারা এখন দোটানায় আছে 4th জেনারেশন 3rd জেনারেশন ব্যাংকগুলোতে। তো দিস ইজ ওয়ান স্পেকট্রাম দ্যাট আই উড লাভ you to address. এবং at the same time বাংলাদেশি ইনভেস্টর, বাংলাদেশি এন্টারপ্রেনার যারা বিগ কনগ্লোমারেটস তাদের কিন্তু ব্যাংকের উপর টপ 4-5টা ব্যাংক বাদ দিয়ে ব্যাংকের উপর কিন্তু তাদের ট্রাস্ট কমে গেছে। At the same time I witnessed one of my clients who's the উম উম giant in pharma industry in বাংলাদেশ, হ্যাঁ? ডিরেক্টর এমডি আমাকে বলছিল যে উনাদের এলসি গুলো এখন ফরেন ব্যাংকগুলো অনার করছে না। এখন এটা কেন করছে না কি এটা তো মোটামুটি আমরা জানি। আমরা কিন্তু উত্তরণের দিকে আসতে চাই। What are my do's and don'ts in the years ahead, next 2 to 3 years? ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যেন পুরা বিজনেস কমিউনিটির ট্রাস্ট ফেরত আসে both in বাংলাদেশ and overseas. সেক্ষেত্রে এন্টায়ার ব্যাংকারদের কি মোটিভ হওয়া উচিত অ্যাপার্ট ফ্রম দ্য পলিসি মেকার্স? এটা হয়তো অনেক কঠিন বিষয়, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। মানে ব্যাংকার্সদের কি মোটিভ হওয়া উচিত in the next 3 to 4 years? The first question এ যদি আমি আসি, আমরা যখন একটা এই ব্যাংকগুলো নিয়ে চিন্তা করছি, যে ৫টা ব্যাংক নিয়ে আমরা কথা বলছি, যেখানে লে অফটা মেইনলি হয়েছে, হ্যাঁ? If you consider these banks, এখানে যে রিক্রুটমেন্ট প্রসেসটা ছিল, that process was faulty. Very much compromised. হ্যাঁ? So this is for sure. জি। যে চাকরিটা পেয়েছিল ওই সময়, she may not have the মানে should not ডিজার্ভ deserve ক্যান্ডিডেট it, ছিল fine, সে। হ্যাঁ, fine. That is for sure. Even হয়তো ওই লোকবলটা ওই ব্যাংকের জন্য দরকারও ছিল না। এক্সাক্টলি। It's not like যে ওভার এমপ্লয়মেন্ট। ওকে দিয়ে কাজ করানো হয়েছে, ও কাজ করেছে। ইভেন কিছু লোক কাজই করেনি। হ্যাঁ। জাস্ট বসেছিল, বেতন পেয়েছে। এখন আমি যদি ওই পয়েন্ট অফ ভিউ থেকে আসি, being a মানে honest citizen, হ্যাঁ? আমি কি এই জিনিসটাকে পছন্দ করব? I না। should not. হ্যাঁ। সো এই যে ওয়ার্কফোর্সটা আছে, যেগুলো আসলে ডিজার্ভিং ছিল না, যেগুলো আসলে প্রোডাক্টিভিটি ছিল না, হুম। জাস্ট বার্ডেন ছিল। মানে I don't have any words for them to console. এবং Because মানে ওদের I should not console. কার্টেল করাটা মোটামুটি জাস্টিফাইড। মানে you have to be ruthless. হ্যাঁ, at times At to save the economy. এক্সাক্টলি। এটা একটা পার্ট। আরেকটা পার্ট,
কিছু মানুষ ছিল হয়তো ভালোই ছিল। ঠিক না? তাদের প্রোডাক্টিভিটি ছিল। তারা ব্যাংকের জন্য অনেক কিছু করেছে। বাট দে আর দ্য collateral damage for this. হতে পারে। তাদের জন্য আমার কথা হলো, এই ইন্ডাস্ট্রিটা কিন্তু খুব বড় ইন্ডাস্ট্রি না। হুম। হ্যাঁ? সো উই নো ইচ আদার অবশ্যই। অল দ্যা টাইম। সো সে যদি একটা ভালো ব্যাংকার হয়ে থাকে, জি। তার যদি ওই কমিউনিকেশন স্কিল থাকে, he should reach to these people Sooner in or the banking later, industry. হ্যাঁ। মানে there's a lot of way to communication. People know how you have worked in this bank, how hard you worked in this bank. So আপনি যদি এই মেসেজটা কাউকে পৌঁছে দিতে পারেন, there is lot of need of Islamic bankers in Bangladesh economy. You have to know that. অবশ্যই, হ্যাঁ, অবশ্যই। আপনি যদি চিন্তা করেন সব ব্যাংকই আস্তে, আস্তে ইসলামিক উইং খুলছে। হুম, বাট they don't have expertise in this kind of মানে ম্যান ফোর্স। হুম, সো এই ম্যান ফোর্স গুলো কিন্তু শেষ পর্যন্ত লাগবে। হুম, সো আমার মনে হয় যেগুলো ভালো মানে ওয়ার্কফোর্স ছিল সেগুলো তাদের জায়গা এই ব্যাংকগুলোতে করে ফেলতে পারবে এবং আমার মনে হয় within a year they going to হ্যাঁ, have it হ্যাঁ, হ্যাঁ। for sure. হ্যাঁ, so post elections, perhaps once the Exactly. economy revamp, then হুম, banking industry will grow and flourish. Then exactly. they can get themselves হুম। into the industry once again. ঠিক আছে ভাই? বাট সেকেন্ড যে কোয়েশ্চেনটা ছিল হুম, ট্রাস্ট ইস্যু ২ রকমের ট্রাস্ট। একটা হলো বিজনেস যেগুলো আছে তাদের মানে local investor দের লোকাল at the ইনভেস্টর same ব্যাংক time foreign. ফরেন যে ব্যাংকগুলো আছে যেগুলো আমরা এলসি গুলো শো করি। জি। আমি লোকাল ইনভেস্টর যদি কথা বলি, ইন্টারেস্ট রেট ইটস a market driven thing. হুম, হুম, So you can say it is higher or lower. হুম। হ্যাঁ? মার্কেটে যেটা থাকবে this is the rate. জি। তুমি যদি এটাকে কন্ট্রোল না করো, আমরা যদি কেউ এটা কন্ট্রোল করতে না চাই, then it is okay. When there is a regulation of 6 to 9 যে ডিপোজিট রেট 6 হবে, রেট 9 হবে। That was মানে ফোর্সলি একটা ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। জি। ঠিক না? ব্যাংকের কস্টিং অনেক হাই। ব্যাংকের তো শুধু কস্টিং ইটস নট অ্যাবাউট দ্য ইন্টারেস্ট রেট I am giving to deposit. Operational overhead ও There's আছে। a lot of মানে কস্ট ইনভলভড। সো এই জিনিসটাকে চাপিয়ে দেওয়া হয়েছিল। এখন মোটামুটি একটা মার্কেট ড্রিভেন রেট চলছে। আমি যদি বলি একটা লোকাল ইনভেস্টর if he says the rate is 12% is very high for me. So keep your deposit. Deposit rate is 10% হুম। and the gap is 2%. So is it very high? It হ্যাঁ, is not. স্প্রেডটা তো আসলে তো 2%। আপনাকে হ্যাঁ, সবসময় ওই জিনিসটা কনসিডার করতে হবে যে ভাই আমি ডিপোজিট কততে রাখতে পারছে মানুষজন আর কত রেটে আমি বড় করতে ডেট, পারছি। হ্যাঁ। তো এই জিনিসটা যতক্ষণ গ্যাপটা যত ন্যারো থাকবে we are in a good market. পারফেক্ট, And right পারফেক্ট। now এই গ্যাপটা it's more মানে আমার মনে হয় very much bearable, ফেয়ার, হ্যাঁ। very much fair. তো আচ্ছা, আসলে রেট কত এটা ইম্পোর্টেন্ট না। আমার ডিপোজিট আর লেন্ডিং এর মধ্যে গ্যাপ কত that is you should consider. ওকে। এরপর এটা একটা গেল। আরেকটা ইস্যু হলো যেটা হলো trust of the foreign banks and the agencies in our banking system or the LC acceptance যে জি, ইস্যুটা রেজ হচ্ছে। জি। এখন দেখেন আপনি যখন এই ৫ টা ব্যাংকের মতো ব্যাংক যেখানে আসলে একটা খুব বড় ব্যাংক ছিল। এক্সিম ব্যাংকের কথাই বলি আমি। এক্সিম ওয়াজ a very লার্জ টাইপ অফ ব্যাংক। ওখানে ওটা অনেক বড় ওখানে পোর্টফোলিও, ফরেন হ্যাঁ। ট্রেড এক্সপোর্ট কিন্তু অনেক হাই ছিল। You know, this bank was specialized in export import. That's why the name was Exim Bank. সো এরকম একটা ব্যাংক আছে। সেই অবস্থায় এই ব্যাংকটা পড়ে গেছে। একটা পড়ে গেছে কারণ কি? এখানে বাংলা ভাষায় যদি বলি কারসাজি করা হয়েছিল। হুম, যখন এই কারসাজি শব্দটা একটা ফরেনার শুনবে, যেখানে ম্যানিপুলেশন এর মাধ্যমে একটা ব্যাংকে থেকে টাকা সরিয়ে নেওয়া হয়েছে, তখন এই ট্রাস্টটা চলেই যাবে। খুব স্বাভাবিক। খুব স্বাভাবিক। সো এই যে শকটা আমাদের নিতে হবে কিছুদিনের জন্য। বাট there is other banks too. ৫ টা বলব না। ৫ টা আসলে খুব কম হয়ে যায়। আমি যদি ১৫ টা লিস্ট করি, ১৫ টা। ১৫ টা খুব ভালো ব্যাংক বাংলাদেশে আছে। ঠিক আছে? এবং বাকি যে ব্যাংকগুলো আছে তার মধ্যে কিছু ব্যাংক আছে ওগুলোকে আমরা রিভাইভ করতে পারি। আপনি ইসলামী ব্যাংক ইস রিভাইভিং সো গুড। ইউসিবি হুম, this is a মানে আমি রোল মডেল ফর দিস ব্যাংক সিটি। রাইট নাও হ্যাঁ? সিটি ইভেন ইফ ইউ think about EBL in 1995 হ্যাঁ? ওখান থেকে রিভাইভ করে EBL is right now in this মানে in this situation. সো রিভাইভাল বাংলাদেশের রক্তে আছে আসলে। অবশ্যই। ঠিক আছে? সো যেহেতু এই রিভাইভাল রক্তে আছে আমার মনে হয় এই ব্যাংকগুলো রিভাইভাল ইটস a matter of time. হুম, একটা স্টেবল গভর্নমেন্ট, একটা মানে পারফেক্ট পলিসি সিস্টেম অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স অফ সেন্ট্রাল ব্যাংক these things must happen for this. এইগুলো একসাথে করলে আমার মনে হয় ব্যাংকিং এর যে ট্রাস্টওয়ার্দিনেস আগের মতো ছিল সেটা আবার ফেরত আসবে। অ্যান্ড পয়েন্ট ব্যাংকের কিন্তু যেই রেটিং গুলো তারা বিভিন্ন ব্যাংকগুলো করে, তারাও তো বিভিন্ন ব্যাংকগুলোকে রেটিং করছে। আমার জানা মতে এই লাস্ট 1 and half ইয়ারে দিস ইজ রিভাইভিং টু। জি। হ্যাঁ? দিস ইজ হ্যাভ সাম পজিটিভ সাইন্স। কিছু ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইবিএল, হ্যাঁ? প্রাইম এরা কিন্তু তাদের মানে স্ট্রাকচার গভর্নেন্সটা ধরে রাখতে পারছে। সো ব্যাংকের গভর্নেন্স যদি আমরা ইনশিওর করতে পারি, ওখানে যদি বোর্ড অফ ডিরেক্টরদের ইনভলভমেন্ট মানে ভেরি লেস এতে চলে আসে ম্যানেজমেন্ট লেভেলে, দেন আই থিংক দিস সিচুয়েশন উইল বি রিভাইভ ভেরি সুন।
Thank you, man. Thank you, man. We hope that the banking industry revives as Bangladeshi economy revives within the next couple of years. That's it from our side. Inshallah, we will meet once again. Till then, Assalamu alaikum and take care.